2047 সালে 140 কোটির দেশ বিকশিত ভারতের স্বাধীনতার শতবর্ষ উদযাপন করবে। একথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনডিএ সরকার, তৃতীয় এনডিএ সরকার, তাদের এই প্রথম পূর্ণাঙ্গ বাজেট, মানে তৃতীয়বারের কথা আমি বলছি, প্রথম এনডিএ সরকার তার তৃতীয় পূর্ণাঙ্গ বাজেট, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এই বাজেটে কি কি আমরা দেখতে চলেছি আগামীকাল সেই বাজেট যখন পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। খুব স্পষ্টভাবে আজকে যে বার্তা প্রধানমন্ত্রী দিয়েছেন সেখানে, যদিও এটা আমি বলবো রিপিটেশন, উনি আগেও এই কথা বলেছিলেন, আবারও সেখানেই জোর দেওয়ার কথা বলা হয়েছে, সেটা হলো রিফর্ম, পারফর্ম অ্যান্ড ট্রান্সফর্ম। 2025-এ দাঁড়িয়ে আমরা 2047-কে যখন দেখব, তখন তার জন্য যা যা রূপরেখা নির্ধারণ করার এই সরকার এই 140 কোটির জনসাধারণকে, দেশটাকে সেই স্বপ্ন দেখাতে সক্ষম হবে কিনা সেটা সময় বলবে। কিন্তু আজকে হাল্লা বলে আমি দেবারতী আপনাদের সঙ্গে রয়েছি, আমার সঙ্গে যারা বিশিষ্টরা থাকবেন তাদের কাছ থেকে জানার বা বোঝার চেষ্টা করব তারা কতটা আশাবাদী আগামীকালের এই বাজেটকে ঘিরে। আজকের আলোচনা শুরু করার আগে এই প্রতিবেদনে নজর রাখবো। দেখুন। मंत्र मूर्ते सदा देवी महालक्ष्मी नमोस्तुते, महालक्ष्मी नमोस्तुते। বাজেট অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে ঢোকার মুখে প্রতিবারের মতো এবারও সাংবাদিকদের মুখোমুখি হন নরেন্দ্র মোদী। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রীর কণ্ঠে লক্ষ্মী স্তব, লাডলি বেহনা লাখপতি দিদি, লক্ষ্মীর ভাণ্ডারের দেশে এবারের বাজেটে অন্যতম ফোকাস নারী শক্তির বিকাশ। मां लक्ष्मी से प्रार्थना करता हूं कि देश के हर गरीब एवं मध्यम वर्ग समुदाय पर मां लक्ष्मी की विशेष कृपा रहे, हर नारी को सम्मानपूर्ण जीवन मिले, उसको भी समान अधिकार मिले। उस दिशा में इस सत्र में कई महत्वपूर्ण निर्णय लिए जाएंगे। रिफॉर्म, परफॉर्म एंड ट्रांसफॉर्म। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন তৃতীয় এনডিএ সরকারের আমলের প্রথম পূর্ণাঙ্গ বাজেট 1 ফেব্রুয়ারি। 2047 সালে 140 কোটির দেশ বিকশিত ভারতের স্বাধীনতার শতবর্ষ উদযাপন করবে, আশাবাদী প্রধানমন্ত্রী। कि देश जब आजादी के 100 साल मनाएगा, 140 करोड़ देशवासी अपने सामूहिक प्रयास से इस संकल्प को परिपूर्ण करेंगे। ইনোভেশন, ইনক্লুশন এবং ইনভেস্টমেন্ট, এই 3 আয়ের ওপর নির্ভর করে আমাদের অর্থনীতি এগোচ্ছে। বেশ কিছু ঐতিহাসিক বিল নিয়ে সদনে চর্চা হবে, যা রাষ্ট্রের শক্তি বৃদ্ধির আইনে রূপান্তরিত হবে। বলিষ্ঠ ভারতের লক্ষ্যে রিফর্ম, পারফর্ম অ্যান্ড ট্রান্সফর্মের বার্তা মোদীর। इनोवेशन, इंक्लूजन और इन्वेस्टमेंट, ये लगातार हमारे आर्थिक गतिविधि के रोड मैप का आधार रहा है। कई ऐतिहासिक बिल वो राष्ट्र की ताकत बढ़ाने का काम करने वाला कानून बनेंगे। যুব সমাজের জন্য আগামী দিনে বিকশিত ভারত উপহার স্বরূপ হতে চলেছে। দলমত নির্বিশেষে তরুণ সাংসদদের সংসদে সক্রিয়তার বার্তা। ये विकसित भारत के संकल्प की पूर्ति का प्रयास, ये अथाग मेहनत, आज जो हमारे टीनेजर्स हैं, हमारी युवा पीढ़ी है, उनके लिए ये बहुत बड़ा तोहफा बनने वाली है। युवा सांसदों के लिए एक अनमोल अवसर है। 2014 সালের পর এই প্রথম বাজেট অধিবেশন যেখানে কোনো বিরোধী ইন্ধন নেই। অধিবেশন শুরুর মুখেও কি বিরোধীদের আক্রমণ? शायद 2014 से लेकर अब तक शायद ये पहला पार्लियामेंट का सत्र है कि जिसके 1-2 दिन पहले कोई विदेशी चिंगारी नहीं प्रगटी है। हर सत्र के पहले शरारत करने के लिए लोग तैयार बैठते थे, और यहां उसको हवा देने वालों की कोई कमी नहीं है। 1 ফেব্রুয়ারি, নতুন বছর, নতুন আশা। প্রধানমন্ত্রীর মন্তব্যে শনির বাজেটে মঙ্গলের আশায় আপামর দেশবাসী। ক্যালকাটা নিউজ। দেশবাসী স্বপ্ন দেখবেন হয়তো,
আগামীকাল যখন বাজেট পেশ হবে তারপর কি পেলাম কি পেলাম না, এই হিসেবগুলো তখন হয়তো আরও স্পষ্ট হবে। যাই হোক, আজকে আলোচনা শুরু করি। আমাদের সঙ্গে আজকে যারা প্যানেলে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আলাপ করাবো। আমার সঙ্গে যারা স্টুডিও উপস্থিত রয়েছেন, বিশিষ্ট অর্থনীতিবিদ রতন খাসনবিশ আমাদের সঙ্গে রয়েছেন। আজকে রতনবাবুকে স্বাগত জানাবো। রয়েছেন বিজেপির তরফ থেকে সুপ্রিয় ঘোষ, সুপ্রিয়কে স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। রয়েছেন বিশিষ্ট অধ্যাপক বিশ্বজিৎ দাস, বিশ্বজিৎ দাকে স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। এবং পাশাপাশি রয়েছেন ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক। ঝন্টুদাকে স্বাগত জানাবো। কংগ্রেসের তরফ থেকে লিপিকা ঘোষ, লিপিকা দি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আর কিছুক্ষণের মধ্যে যোগদান করবেন। লিপিকা দিকে আগাম স্বাগত জানিয়ে রাখলাম আমার অনুষ্ঠানে। আমি রতনবাবুকে দিয়ে শুরু করবো আজকের অনুষ্ঠান। রতনবাবু, হয়তো প্রত্যাশা তৈরি হচ্ছে, হয়তো বিভিন্ন রকম চাহিদা তৈরি হচ্ছে, হয়তো অনেকে অনেক কথা বলছেন ঠিকই, এ কথাও বলবেন হয়তো বিরোধী রাজনৈতিক দল যারা করেন যে 5 ট্রিলিয়ন অর্থনীতি সেখানে পৌঁছানো ভারতের কি সম্ভব হয়েছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি যেটা আপনার কাছে শুরুতে জানতে চাইছি যে কোন কোন চ্যালেঞ্জ বা কোন কোন প্রতিবন্ধকতাকে মাথায় রেখে এবারের বাজেটটা পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী? বাজেট অ্যাজ সাচ নয়, আসলে ভারতের প্রধান চ্যালেঞ্জ এখন জব ক্রিয়েশন। আমাদের একটা জেনারেশন চলে গেল যারা প্রপার জবই পেল না, এবং পরে আরেকটা জেনারেশন আসতে চলেছে, তাদের জন্য কি জব দেবো আমরা জানি না। কাজে জবের ইস্যুটা আমার ধর অত্যন্ত ইম্পর্টেন্ট ইস্যু। আমি বলছি না যে সবাইকে আপনি ডিসেন্ট জবের মানে সরকারি চাকরি দেবেন, আপনাকে অনেক সুযোগ তৈরি করার দরকার ছিল। সেটা শুধু আমি নরেন্দ্র মোদীর এই গভর্নমেন্টকে বলবো তা নয়, তার আগে যারা গভর্নমেন্ট চালিয়েছেন তাদের কথাও বলবো। প্রত্যেকেরই দায়িত্ব ছিল যে জেনারেশন এসেছে এবং পরে যে জেনারেশনটা আসছে, যেখানে ইউথের সংখ্যা অনেক বেশি আগের জেনারেশনগুলোর তুলনায়, সেই জেনারেশনগুলোকে ফিড করার মতো জব, নেসেসারিলি সরকারি জব নয়, বেসরকারি জবও হতে পারে, জবের অ্যাভিনিউগুলো খুলে দেওয়া। জবের অ্যাভিনিউ আমরা খুলতে পারিনি। তার একটা বড় কারণ আমরা ম্যানুফ্যাকচারিংটা তৈরি করতে পারিনি। ম্যানুফ্যাকচারিং আজকে ধরুন চীন কিসের উপর দাঁড়িয়ে আছে? 40% অফ চাইনিজ জিডিপি আসে চাইনিজ ম্যানুফ্যাকচারিং থেকে। আমাদের কত ম্যানুফ্যাকচারিং থেকে আসে? ধরলে পরে 14%। যদি আপনি তার সঙ্গে এক্সট্রাকটিভ ইন্ডাস্ট্রিজ অ্যাড করে নেন, তাহলে সেটা দাঁড়াবে আপনার আরও 2% বাড়াতে পারবে। কিন্তু হওয়া উচিত ছিল অন্তত জিডিপির 40%-এর কাছাকাছি। ম্যানুফ্যাকচারিং সেই জায়গায় যায়নি। ওই ভালো বুনিয়াদ তৈরি না হলে পরে আপনি কিন্তু জবটা ক্রিয়েট করতে পারেন না। আপনি আরও একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে অ্যাগ্রিকালচার থেকে প্রচুর মানুষ শিল্পে বা অন্য জায়গায় সাবসিডি সেক্টরগুলোতে কাজ করার জন্য এসেছিলেন, পার্টিকুলারলি আপনার সার্ভিস সেক্টরে। তাদের একটা অংশ আবার অ্যাগ্রিকালচারে ফেরত যাচ্ছে। রিসেন্ট স্টাডিতে ওটা বেরিয়ে আসছে। তাতে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে শহরগুলো এই মানুষ যারা নতুন ওখানে এসে পৌঁছচ্ছিল তাদের অ্যাবজর্ব করার ক্ষমতা যতটুকু বার করেছিল, যতটুকু তৈরি হয়েছিল, সেটা আর বিকশিত হচ্ছে না। ফলে তাদের ব্যাক করতে হচ্ছে আরবান বা সেমি রুরাল অথবা সেমি রুরাল এলাকাগুলোতে। বাজেট এগুলোকে অ্যাড্রেস করতে পারবে এটা আমার মনে হয় না। কিন্তু বাজেটের অভিমুখ এটা হওয়া উচিত যে আমি যদি সামান্য কিছু অর্থ বাজেটে উন্নয়নের জন্য রাখি, তাহলে সেই অর্থটুকুও যাবে জব ক্রিয়েশনের জন্য, যে জবটা সাধারণ মানুষের পক্ষে কার্যকর হবে। আমি মনে করি এটাই হওয়া উচিত। বিকশিত ভারত যেটা বলা হচ্ছে 47-এর ভারত, সেই ভারতে কিন্তু একদম মুখিয়ে থাকবে সমস্ত লোকের হাতে একটা ডিসেন্ট জব দেওয়ার জন্য। এই যে ইকোনমিক সার্ভে রিপোর্ট যেটা জমা দেওয়া হয়েছে, সেখানে যে এই দাবিটা করা হচ্ছে তাহলে যে গত 7 বছরে দেশে বেকারত্বের হার কমেছে, এইটা নিশ্চয়ই তথ্য পরিসংখ্যান ইত্যাদি দিয়েই বলা হয়েছে, সেটাকে অস্বীকার করার জায়গা নেই। তাহলে সেটা হলো, আমি আপনাকে বলি, আমরা যে আনএমপ্লয়মেন্ট রেটগুলো দেখি তার মধ্যে একটা হচ্ছে ইউজুয়াল স্ট্যাটাস আনএমপ্লয়মেন্ট। এটা ঠিক যে ইউজুয়াল স্ট্যাটাস আনএমপ্লয়মেন্ট যদি আপনি দেখেন, ইউজুয়াল স্ট্যাটাসটা একমাত্র নয়, কিন্তু উইকলি স্ট্যাটাস আছে, ডেইলি স্ট্যাটাস আছে। আচ্ছা, যদি আপনি ইউজুয়াল স্ট্যাটাস মানে গত 180 দিনের মধ্যে একটা মানুষ কাজ করেছে কিনা এই তথ্যটা যাচাই করেন, তাহলে পরে নিশ্চয়ই আমাদের আনএমপ্লয়মেন্ট রেট কমেছে। এটা আমার ধারণা, এক্ষুনি বলতে পারছি না, 3.3%-এর কাছাকাছি।
কিন্তু নেচার অফ দ্য জবটা কী ধরনের কাজটা পাচ্ছে মানুষ, আমার মনে হয় সেই জিনিসগুলো সবার আগে খেয়াল করার দরকার আছে। আমি বলিনি কখনো যে সত্যি সত্যি কোনো জব নেই ভারতবর্ষে, আপনি খুঁজলে জব পাবেন, কিন্তু ডিসেন্ট জব পাবেন না। একটা মানুষ যথেষ্ট কী বলে টেকনিক্যাল ডিগ্রিতে ইকুইপড, তারও ধরুন বছরে 6-7 লাখ টাকার বেশি আয় করার কোনো রাস্তা খোলা নেই। আমি কালকেই একজনের কাছে খুঁজছিলাম, ব্যাঙ্গালোরে থাকেন, ওই 7 লাখ টাকার মতো কাছাকাছি হয়, বছর 30 বয়স, বিয়ে করেছেন। তিনি যা প্রোফাইল দিচ্ছিলেন তাতে আমি বুঝলাম যে তার পক্ষে একটা সংসার মেনটেন করা অত্যন্ত মুশকিল ইন এ সিটি অফ সিটি কল বেঙ্গালুরু। তো কলকাতায় খুঁজলেও আমি সেটাই পেতে পারবো। এবং আরও যেটা ক্রাইসিস হচ্ছে, সেটা মধ্যবিত্তের একটা সাংঘাতিক ক্রাইসিস ডেভেলপ করে গেছে। তারা যে জীবন অভ্যস্ত জীবন রাখতে পারছে না, কারণ হচ্ছে অত্যন্ত বেশি হচ্ছে মূল্যবৃদ্ধি, সাধারণ জিনিসের দাম বেড়েছে প্রচুর। আর প্রত্যেকটা ম্যানুফ্যাকচার প্রোডাক্টে আপনি দেখবেন ওজনটা কমিয়েছে এবং তার সাথে সাথে আপনার দামটা বাড়িয়ে দিয়েছে, এবং সেটা দেখার মতো কোনো লোক নেই। আপনি যে সাবান কেনেন বাজার থেকে, আপনি দেখবেন তো আগে কত গ্রাম সাবান দিত, এখন কত থাকে প্রোডাক্টটার ভেতরে, নিজেই দেখতে পাবেন সেটা। গোটা ভারতবর্ষ ধরে এরকম একটা চিটিংয়ের ব্যবসা শুরু হয়ে গেছে, ইন দ্য নেম অফ ব্যবসা। এবং আমি আপনাদের বলবো যে এগুলো খুব খেয়াল করার দরকার আছে। আমি এটাই এখানেই আসতে চাইছি, আমরা পৌঁছাই, এই জায়গাটা আমি আসতে চাইছি। আমি সাধারণ মানুষ 10% মানুষ আছে যাদের কোনো অসুবিধা নেই, বেশ আছে 13 কোটির মতো মানুষ ভারত, কিন্তু এই 90% মানুষই তো, বাকি লোকগুলো তাদের দ্বারাই তো নির্বাচিত হয় সরকারটা। কিন্তু এই 90% মানুষ যাদের দ্বারা অ্যাকচুয়ালি নির্বাচিত হয় সরকারটা, তারা কি এতটা সচেতন? মানে এই যে সাবান আমি আগে কতটা ইস্যুগুলোকে আনার বদলে আপনি নন ইকোনমিক ইস্যুগুলোকে বেশি করে আনছেন, তারা ইকোনমিক ইস্যুগুলো সম্পর্কে ততটা সচেতন থাকতে পারছেন না, বা থাকলেও ফোকাসড ওয়েতে সেগুলো নিয়ে ডিসকাশন করছেন। কটা মানুষ আছেন যারা বাজারে গিয়ে এই যে ম্যানুফ্যাকচার প্রোডাক্টের ওজন কমিয়ে দিয়েছে, এটা নিয়ে আপনার সতর্ক হচ্ছেন, এবং কটা লোককে আপনি পাবেন? আপনি নিজের কথাই ভাবুন, আপনাকে সত্যি ভেবে রেখেছি যে এই জিনিসগুলো নিয়ে আমরা নামি না কেন? আরেকটা ঘটেছে, আমার খুব খারাপ লাগবে, বোধহয় বয়সজনিত কারণে মনে হয়, মানুষের এত আন্দোলন বিমুখতা কেন এসেছে, এইটা আমার কিন্তু আমি জাস্ট বুঝতে পারি না। আমারটা তো চলে যাচ্ছে, আমার আর কি দরকার, থাকে যে কোনো একটা জায়গা সে অ্যাসার্ট করে। একটা জেনারেশন এসে গেছে, তার কোনো অ্যাসার্শন কোথাও দেখি না। ফার্মাসিউটিক্যাল গুডস, মানে ওষুধ, যা ইচ্ছা দাম বাড়িয়ে যাচ্ছে, যা ইচ্ছা, যে কোনো দিন যে কোনো জিনিসের যে কোনো দাম হতে পারে। আপনি কোনো একটা ম্যানুফ্যাকচারিং কী বলে আপনার ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টে দেখবেন যে এটার বিরুদ্ধে মানুষের বিক্ষোভ তৈরি হয়েছে, আমি দেখি না। এটাই আমার খুব দুঃখ লাগে যে মানুষ এগুলোকে হজম করে। নিট ফলটা দাঁড়াচ্ছে কি জানেন, ওষুধটা খায় না। ডাক্তার তো 7 দিনে একটা কোর্স তৈরি করে দিল, 3 দিন খাওয়ার পর বন্ধ করে দিল, কারণ এতটা তারা কিনে খেতে পারে। দিস ইজ দ্য সিচুয়েশন। একদমই তাই। সাধারণ মানুষ কি ততটা সচেতন হচ্ছেন? যদি না হয়ে থাকেন তাহলে কেন হচ্ছেন না? খুব সুন্দর একটা জায়গা রতনবাবু এখানে উত্থাপন করলেন, আমি অবশ্যই আলোচনা এগিয়ে নিয়ে যাব। খুব সুন্দর একটা জায়গায় রতনবাবু আলোচনাটাকে নিয়ে গিয়েছেন, আমি সেখান থেকে একটু আসতে চাইবো। ঝন্টুদা রয়েছেন আমাদের সঙ্গে, ঝন্টুদার কাছে। ঝন্টুদা, কি মনে হচ্ছে, মানে এই যে চাহিদা বা ক্রয় ক্ষমতা, এই যে তৈরি না হওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে, এটার কি কারণ বলে মনে হয়? দেখো, তুমি শুরুটা করেছিলে প্রধানমন্ত্রী একটা কথা দিয়ে, রিফর্ম, পারফর্ম অ্যান্ড ট্রান্সফর্ম। অর্থাৎ আমি রিফর্ম করব। এই রিফর্ম স্টেজটা কি না, তোমাকে মধ্যবিত্ত যে সম্প্রদায়টা, যারা মধ্যবিত্ত আর উচ্চ মধ্যবিত্ত, যারা ভারতবর্ষের অর্থনীতির ব্যাকবোন, চালিকা শক্তি, আমি পরিষ্কার বলছি চালিকা শক্তি, এই চালিকা শক্তিকে যে অ্যাবুলেশ করে দেওয়া হচ্ছে, বিগত কয়েক বছরে এই মধ্যবিত্ত ক্লাসটা থাকবে না এমন যে একটা স্ট্র্যাটেজি তৈরি করা হচ্ছে ইকোনমিক্যাল অ্যাসপেক্টে অ্যান্ড অলসো পলিটিক্যাল অ্যাসপেক্টে, এইটাকে কিন্তু আপনি তো আটকাতে না পারলে আগামীতে স্ট্রাকচার ভাঙতে বাধ্য। ফার্স্ট। দ্বিতীয়, আমি স্যারের কথা একটু ধার করছি, লোকের কাছে টাকা দিতে হবে। তোমার টাকাটা কিভাবে দিতে হবে?
সরকারকে বিভিন্ন সেক্টরের মানুষকে সিলেক্ট করে তাদেরকে কিভাবে টাকা দেওয়া যায়। আমি বলছি না টাকা মানে তুমি জোর করে রাজাদের মতো চড়িয়ে দেওয়া টাকা, এটা নয়। ধরো যদি তুমি লোয়ার ক্লাসের মানুষদের, মিডিল একদম গ্রাসরুট লেভেলে, অর্থনীতিতে আফটার করোনা একটা হরেবল স্টেজে চলে গেছে মানুষ, এখানে তেমন হলে পরে রাষ্ট্রের প্রয়োজনে একটা পুকুর না কাটার প্রয়োজন নেই, সেটা তোমাকে কাটতে হবে ফর জব ক্রিয়েশন, অর্থাৎ মানুষ যাতে পয়সা পায়, এবং ওই পুকুরটা আবার বন্ধ করতে হবে জব ক্রিয়েশনের জন্য, অর্থাৎ মানুষ যাতে টাকা পায়। কারণ দেখো আমি পরিষ্কার বলছি, ভারতবর্ষে এই মুহূর্তে যে একটা মন্দা বলছে না, যে মন্দায় সেন্ট্রাল গভর্নমেন্ট একটা রোগ, এই রোগটাকে এইভাবে দেখছে যে বহুজাতিক ব্যবসায়ীদের কাছে নাকি টাকা নেই, তাই তারা উৎপাদন করতে পারছে না, তাই মন্দা। কারণটা কিন্তু ঠিক উল্টো, মানুষ কিনতে পারছে না তাই মন্দা। উৎপাদন ব্যবস্থা যারা করছে তারা ঠিক চলছে, তাদের ট্যাক্সে ছাড় দিয়ে লাভ নেই, করের ছাড় দিয়ে, সেটাই করছে সরকার। মানুষের কাছে পয়সা পৌঁছতে হবে, সেটা মনরেগার মাধ্যমে পৌঁছান। কিন্তু আপনি যদি বলেন যে উৎপাদন হচ্ছে, তো সেগুলো কিনছে কি? ওরা তেমনি লসের, মানে লস হবে কোম্পানিগুলো, তাও তারা উৎপাদন করে দেবে, এটা তো আমি হবে বলছি না। লস তো হবে না, কিন্তু উৎপাদন, এই মন্দাটা তৈরি হচ্ছে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ার জন্য, লস নয়, কিন্তু সেই এক্সপেক্টেড পার্টে কিনতে পারছে না মানুষ। আচ্ছা। এই যে মানুষের কাছে টাকাটা প্রয়োজন, আমরা বলছি তো বারবার করে, কেন সোশ্যাল ফান্ডগুলোকে ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে, কেন মনরেগাকে তুলছেন না আপনারা? মনরেগাতে আরো ইনভেস্টমেন্ট করুন, পুকুর কাটুন, প্রয়োজন নেই কাটুন, জব ক্রিয়েট হোক, বন্ধ করুন যাতে জব ক্রিয়েট হোক, মানুষের টাকা যাক। প্রথম। দ্বিতীয়, স্যার একটা কথা বলছেন জব ক্রিয়েশন। দেখো স্কিল ডেভেলপমেন্টের যুগ, আমরা বারবার বলছি স্কিল ইন্ডাস্ট্রিগুলোকে করুন, স্কিল ইউনিভার্সিটি তৈরি করুন, কারণ ভারত এই মুহূর্তে যুব সংখ্যায় পৃথিবীতে 1 নম্বরে। আমরা যদি এই স্কিল ডেভেলপমেন্টটাকে প্রমোট করি, তাহলে শুধু আভ্যন্তরীণ বাজার নয়, আন্তর্জাতিক বাজারে ভারতীয়দের ঝান্ডাটা পাকাপুক্ত হবে, আমেরিকা দৌড় খুলবে স্কিল নেওয়ার জন্য। এটা। তৃতীয়, সবচেয়ে বড় যেটা, যে মিডিল ক্লাসের কর নীতির ব্যাপক একটা পরিবর্তন আনতে হবে। আপনাকে আদানির জন্য ভাবতে হবে না, ঠিক তারা করে নেবে। আপনি মিডিল ক্লাস সোসাইটির কর নীতিটাকে কংক্রিট করুন। বারবার এই কথাটা বলা হচ্ছে কি, এই যে কৃষক সম্প্রদায়কে ভর্তুকি দেওয়া, এই কৃষক সম্প্রদায় যখন ভর্তুকি চাইছে, সেখানে প্রধানমন্ত্রী এই যে সম্মান নিধি যোজনা থেকে এই সোশ্যাল ফান্ডগুলো, এটা বাড়াবে না কেন? কেন বাড়াবেন না? বাড়াতে হবে আপনাকে। রাজস্ব নীতির যে দৃঢ়ীকরণ এবং বৃদ্ধির যে ভারসাম্যটা, এইটা যদি ইমিডিয়েট না আনা যায় বাজেটে, তাহলে কিন্তু সমস্যা। এবং আরেকটা বেজোর পার্ট, এআই টেকনোলজি বেস ইন্ডাস্ট্রিগুলোকে প্রমোট করুন। আমি প্রধানমন্ত্রী ওটা দেখছিলাম, প্রধানমন্ত্রী বারবার বলছে কনসার্ট ট্যুরিজম, তোমার টেম্পল ট্যুরিজম। আমি তোমাকে একটা খবর বলে রাখি, প্রধানমন্ত্রী এটা কিন্তু তথ্য দিয়েই বলেছেন, 4 থেকে 5 দিন আগে আন্তর্জাতিক বাণিজ্য সংস্থাগুলো যে র্যাঙ্ক বের করেছে, তাতে কাজাকিস্তানের পরে ভারতের অবস্থান এই কনসার্ট ইকোনমিতে, ট্যুরিজমে। এই যে বিকল্প পার্টগুলো, আমাকে বিকল্প পার্টটাও তো দেখতে হবে, যে অর্থনৈতিক চালিকা শক্তি সবসময় বিজ্ঞানসম্মতভাবে বিকল্পের দিকে না এগোতে পারলে গতিশীল হয় না। আমার ট্র্যাডিশনাল ওয়েতে সেই চাকরির জায়গাটা অনেকটাই এইভাবে এই মুহূর্তে উদার অর্থনীতি নেই। আমাকে বিকল্প ব্যবস্থায় যেগুলো করলে আপনার মূল ধনটাকে রোটেট করা যায়, আভ্যন্তরীণ অ্যাবজর্বেশনগুলো স্যারের কথা অনুযায়ী ভালো জায়গায়, সম্মানজনক জায়গায় জবটা থাকে। জব মানে আমার বিক্রি করা নয়, এই তোমার চপ মুড়ি বিক্রি করা নয়, ঘুগনি নয়। আমি বলছি সেই জবগুলো সত্যিকারের রেসপেক্টেড, কিন্তু আমি বলছি অ্যাকর্ডিং টু মেরিট জবটা তৈরি করা। এইগুলো না দেখলে কিন্তু বাজেট, শুধুমাত্র বাজেট মানে আমি আদানিকে ছাড়লাম, নাথিং, কিচ্ছু হবে না। আরেকটা সেম পার্ট তৈরি হবে এবং একটা গ্রেট ডিপ্রেশনের দিকে দেশটা চলে যাবে অর্থনীতিতে। কি ভাবছে সরকার? তাহলে সুপ্রিয়র কাছে আসি। সুপ্রিয়, এতক্ষণ স্যারের কথা শুনলাম, আমাদের সন্তুদার কথা শুনলাম। বিশেষ করে বিষয়টা হচ্ছে এতক্ষণ তো আমরা একটা আগামীকাল কি হতে চলেছে সেটা নিয়ে একটা মোটামুটি একটা আইডিয়া করবার জন্য, বা এখনও পর্যন্ত কোনগুলো রেকটিফাই করা গেলে আমাদের অর্থনীতিটা একটু চাঙ্গা হবে বা অনেকটাই চাঙ্গা হবে, সেটা ধরা গেল। আজকে তোমাদের প্রতিবেদন যেটা শুরুতেই দেখছিলাম, সেখানে প্রথম নরেন্দ্র মোদী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা অ্যাড্রেস করেছেন, সেটা প্রথম 2টো বিষয়ে করেছে। একটা নারী সুরক্ষা এবং তাদের এবং হচ্ছে যুবকদের সাথে কিন্তু কর্মসংস্থানটা লুকিয়ে আছে। কারণ হচ্ছে তাদের এই যে বারবার বলা হচ্ছে না যে কর্মসংস্থান নেই, স্যার যেটা বললেন যে সরকারি কাজের কথাই শুধুমাত্র আমরা বলছি না, ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে আরও বেশি করে জোর দিতে হবে। আমরা সেটা আশা রাখবো যে যেভাবে ম্যানুফ্যাকচার ইউনিটগুলোকে আরও বেশি করে ভারতবর্ষে যদি লগ্নি করানো যায়,
আরও বেশি করে প্রত্যেকটা রাজ্যে, আমি প্রত্যেকটা রাজ্যের এক্সপেক্টে বলছি, শুধুমাত্র ভারতবর্ষের কোনো একটি, শুধুমাত্র গুজরাটের ক্ষেত্রে নয়, সেটাকে নিশ্চিতভাবেই সম্ভবত সরকার এটা তারা নজরে রাখবেন। দুই, যেটা সন্তুদা বললেন যে মধ্যবিত্তের একটা সমস্যা দেখা গেছে, এটা স্বাভাবিক। আয়করের ক্ষেত্রে, যেটা কর দেওয়ার ক্ষেত্রে সম্ভবত 7 থেকে 7.5 লক্ষ টাকা আয়ের মধ্যে তাদেরকে করদানের একটা ছাড় দেওয়া হয়েছিল। আমি যতদূর মানে এখনও পর্যন্ত আমি কনফার্ম বলতে পারছি না, সরকার হয়তো এটা নিয়ে নিশ্চিতভাবেই ভাবছেন যে এটাকে কোনোভাবে সেটাকে আরও 50,000 বা 1 লক্ষ টাকার কাছাকাছি নিয়ে যেতে পারলে তাহলে আরও কিছুটা শুরু হবে, মানুষের হাতে টাকার যে পরিমাণটা সেটা থাকার মানে বিষয় থাকবে। তৃতীয় যেটা বিষয়, যে দেখুন সরকারের অনেকগুলো প্রকল্প চলে ভারতবর্ষর করোনার পিরিয়ডের পর থেকে। আমরা জানি যে 80 কোটি মানুষকে এখানে সরকার দিতে বাধ্য হচ্ছে, রেশন এবং বিনামূল্যে এগুলো দিতে বাধ্য হচ্ছে। এখানে সরকারের বিভিন্ন যে প্রকল্প চলছে, যেখানে কিষাণ বিকাশের কথা বললো, কিষাণ সম্মান নিধির কথা এখানে বললেন, সেখানে কিষাণ আপনার হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমেও কিন্তু এই যারা কৃষক তাদেরকে বিভিন্নভাবে সরকার তাদেরকে হেল্প করার চেষ্টা করেছে। কিন্তু এত বড় একটি দেশ এবং তার মধ্যে 140 কোটি ভারতবর্ষের মানুষ, তাদের সকলকে অ্যাড্রেস করতে গেলে যা বিষয়গুলো এখনও পর্যন্ত হয়নি, সেগুলোকে আশা করি আমরা সেগুলো সরকার ভাবছেন এবং মানুষের ক্রয় করার ক্ষমতাকে বৃদ্ধি করবার জন্য মূলত যে আলোচনাগুলো আমরা এখানে করলাম, সেটাকে নিশ্চয়ইভাবেই সরকার সেটাকে অ্যাড্রেস করবেন বলে আমার মনে হয়। না, কিন্তু একটা কথা বলি এখানে, যে সেটা হচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ তিনি আজকে একটা কথা বলেছেন, আমি হয়তো সেই রিয়াকশনটা শোনাতেও পারবো। সেটা হচ্ছে যে উনি বলছেন যে রাষ্ট্রপতির বক্তব্যে বা প্রধানমন্ত্রীর বক্তব্যে এমন কিছু নতুন পেলাম না যেটা উনি গতবার বলেননি বা রিপিটেশন হয়নি। আমি বলছি যে এর আগে যা স্বপ্ন দেখানো হয়েছে, এর আগে যে কথাগুলো প্রতিশ্রুতি হিসেবে বলো বা যেগুলো বলা হয়েছে, আমি শুধু সাধারণ বাজেটের ক্ষেত্রে বলবো না, আমি রেল বাজেটের ক্ষেত্রেও বলবো, যেগুলো যা বলা হয়েছে তার কত শতাংশ, মানে এটা তো নিশ্চয়ই সরকারের নিজেরও একটা পড়াশোনার বিষয় যে আমি এইগুলো বলেছিলাম তার কতটা কি করতে পেরেছি। তো সেইটাই তো ইকোনমিক সার্ভে রিপোর্ট, যে রিপোর্টে এটা বলা হচ্ছে 6.3, যেটা জিডিপি আসন্ন অর্থবর্ষে 6.3 থেকে 6.8 এর মধ্যে থাকবে, 6.8 এর মধ্যে থাকবে। কিন্তু এইটা মানে নতুনত্ব কি, আমি বলছি নতুন কি পাবো, নতুন কি দেখবো। আমি তার আগে একটু তোমার অনুমতি নিই, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই রিয়াকশনটা একটু শুনিয়ে নিই, তাহলে আলোচনাটা করতেও সুবিধা হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মাননীয় সাংসদ কি বলেছেন এই বিষয়ে একটু শোনাবো। 2024-এর প্রেসিডেন্ট স্পিচ যা ছিল আর 2025-এর প্রেসিডেন্ট স্পিচের কোনো বদলায়নি। মানে 1 বছরে নরেন্দ্র মোদী সরকার কিছু এগোতে পারেনি, সেই পুরনো কথাবার্তা, সেই পুরনো জিনিস চলে এসছে, কোনো নতুন কিছু নেই। G20-তে কি করেছিল তার কথা এখন বলছে, তারপরে অন্যান্য যা আছে সব 2024-এর আগে হয়ে গেছে, তা এবারেও তাই বলছে। তার 1 বছরে নরেন্দ্র মোদী কিছু এগোয়নি। আর এবারে প্রেসিডেন্ট স্পিচ খুবই হতাশাব্যঞ্জক। ওই যেমন ম্যানেজার সারাদিন কাজ করে এসে মালিকের কাছে হিসেব দেয় না, যে আমি এই কাজ করেছি, এই কেটেছি, এত টাকা খরচা হয়েছে, সেই রকম যেন প্রেসিডেন্টকে দিয়ে এরকম একটা স্পিচ নরেন্দ্র মোদী করানো ভাবাই যায় না। দেশের নীতিটা কি হবে সেটা তো প্রেসিডেন্ট স্পিচে বলবে, বাজেটে বলবে কি খরচা হয়েছে, কি খরচা করব, সেটা তো অন্য জিনিস। এগোনোর কোনো রাস্তা নেই, পিছিয়ে পড়ে রয়েছে। এটা কি শুধুমাত্র পলিটিক্যাল কম্পালশন থেকে এই কথাগুলো বলছেন নাকি এটা সাধারণ মানুষের কথা? দেখুন, সাধারণ মানুষের কথা বা পলিটিক্যাল কম্পালসনকে তৃণমূল কংগ্রেস দল বা যে কোনো আমাদের বিরোধী দল তারা স্বাভাবিকভাবে বাজেটে একদম ভূয়সী প্রশংসা করবেন, প্রি বাজেটেড বা নরেন্দ্র মোদী সরকার বিগত 10-12 বছরে যা করেছে সেটা ভূয়সী প্রশংসা করবে, এটা আমরা এক্সপেক্ট করি না। স্বাভাবিকভাবে অ্যাজ এ বিরোধী দলের নেতা তিনি এগুলো বলবেন। আমি যদি থরলি কয়েকটা উদাহরণ আপনাকে দিই, অর্থনৈতিক বাজেটের ক্ষেত্রে হলেও এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে হলেও ভারতবর্ষ 2014-এর আগে যে জায়গায় ছিল, সেটা এমস স্থাপন করা থেকে শুরু করে হাজার কিলোমিটার নতুন রোডওয়েজ থেকে শুরু করে বন্দে ভারতের মতো নতুন আধুনিক ট্রেন দেওয়া থেকে শুরু করে এগুলো প্রচুর কিছু করেছে। এখন বিষয় হচ্ছে, এত তো আলোচনার বিষয় নেই, অর্থনৈতিকভাবে আগামী বাজেট কি হলো সেটা আমরা জ্যোতিষীর মতো করে এখানে বলে যিনি যেভাবে ব্যাখ্যা করছেন যে পুরোটাই নতুন কিছু নয়, মানে উনি জানেন বোধহয় যে মানে নির্মলা সীতারামন কালকে কি বলবেন, ঠিক আছে। তো এইভাবে তো বলা যায় না। এখানে স্যারেরা বসে আছেন, তারাও তো বলতে পারতেন যে সবটাই নেগেটিভ, কিন্তু তারা একটা আশার আলো দেখতে চাইছেন যে এইগুলো করা উচিত। আমিও তো বলছি, যেখানে গাফিলতি রয়েছে, যেখানে কোনো সংখ্যক বিষয় যদি বাড়ানো যেতে পারে, মানুষের উপকার হতে পারে। যেমন আমি বললাম যে 7 থেকে 7.5 লক্ষ টাকার যাদের আয়, তাদের কর ছাড়ের যে ব্যবস্থা ছিল সেটাকে যদি আরও 1 লাখ বা 1.5 লাখ বা 2 লাখের কাছে, বা ওটাকে যদি 10 লাখই করা মানে যেতে পারে, আমি একজন সাধারণ মানুষ হিসাবে তো এটাই চাইবো যে মধ্যবিত্তকে আরেকটু রিলিফ দেওয়া।
তো এইগুলো একটা মানে প্রজেক্ট আকারে রয়েছে, সেটা আগামী দিন উনি বলুন, বলার পরে তিনি ওটা ব্যাখ্যা করুন, তিনি বিরোধিতা করুন, করার জায়গা রয়েছে তো, অসুবিধা বেশ, কিছু নেই। 2014 আগের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতির মধ্যে কোথায় কোথায় পার্থক্য বা মানে আমি বলবো যে নরেন্দ্র মোদীর ক্যারিশমা কোথায় কাজ করেছে, এই প্রসঙ্গ যখন সুপ্রিয় তুলছে আমাকে লিপিকাদির কাছে যেতেই হবে, কিন্তু আরেকটা বিরতি নিতে হবে এখানে দাঁড়িয়ে, বিরতির পর ফিরে আসব। মনমোহিনী বাজেট আজকের দিনে দাঁড়িয়ে 2014 পর থেকে দাঁড়িয়ে মনমোহিনী বাজেট আর লিপিকাদিরা দেখতে পেয়েছেন কিনা এই প্রশ্নটা জানার চেষ্টা করব। প্রধানমন্ত্রীর আজকে বক্তব্যের একটা অংশে ছিল, মানে একটা অংশ জুড়ে ছিল কংগ্রেসকে আক্রমণ। আপনারা দেখেছেন যে খুব স্পষ্টভাবে যে কথা বলছেন নরেন্দ্র মোদী, এই যে 2014 সালের প্রসঙ্গ একটু আগে সুপ্রিয় তুলছেন, সেই 2014 সাল থেকে দেখছি প্রতিবার কিছু লোক দুষ্টুমি করতে তৈরি থাকে। গত 10 বছরে প্রথমবার কোনো অধিবেশনের আগে বিদেশ থেকে কোনো উস্কানি এলো না, আগুন লাগানোর চেষ্টা হলো না। প্রধানমন্ত্রীর এই বক্তব্য কংগ্রেসকে খোঁচা দিয়ে যে বক্তব্য প্রধানমন্ত্রী রেখেছেন আমি একটু শোনাবো, তারপর আমি লিপিকাদির কাছে যাবো। কি বলছেন দেখুন। 2014 से लेकर अब तक शायद ये पहला पार्लियामेंट का सत्र है कि जिसके 1-2 दिन पहले कोई विदेशी चिंगारी नहीं प्रगटी है, विदेश में से आग लगाने की कोशिश रही हुई है। 10 साल से 14 से देख रहा हूं, हर सत्र के पहले शरारत करने के लिए लोग तैयार बैठते थे, और यहां उसको हवा देने वालों की कोई कमी नहीं है। ये पहला सत्र मैं पिछले 10 साल के बाद देख रहा हूं कि जिसमें किसी भी विदेशी कोने से कोई चिंगारी नहीं हुई। আমার দেশে শুধুমাত্র অর্থনৈতিক আলোচনা বা অর্থনীতি নিয়ে আলোচনা কোন প্যানেলে শুধু মানে দীর্ঘক্ষণ ধরে হয়েছে জানি না, কারণ রাজনীতিকরা এমন ধরনের মন্তব্য করেন যেখানে অর্থনীতির সঙ্গে রাজনীতি খুব স্বাভাবিকভাবে ঢুকে যায়। আমি লিপিকাদির কাছে আসবো। লিপিকাদি, এখানে এটাই আপনার কাছে জানতে চাওয়ার যে 2014 আগে যা হয়ে গিয়েছে, যেভাবে বাজেট পেশ হয়েছে বা বাজেটের পেশের পরে ভারতবর্ষের মানুষ যা যা পেয়েছে বা পায়নি, 2014 পর থেকে ছবিটা একেবারে বদলে গিয়েছে বলে সুপ্রিয় বলছেন। উন্নতির শিখরে ভারতকে আস্তে আস্তে নিয়ে যাওয়ার প্রয়াস নরেন্দ্র মোদী সরকার করেছে, কিন্তু তার মাঝখানেও ওই অর্থনীতির বা অর্থনৈতিক আলোচনাটার সঙ্গে রাজনীতি বা রাজনৈতিক আলোচনাটাও জুড়ে গিয়েছে। এইখান থেকে বেরিয়ে আসার কি কোনো পথ আছে, নাকি কংগ্রেসের দেখিয়ে যাওয়া পথেই বিজেপি হাঁটছে? দেখো, প্রথমত হলো আমরা এটা অভ্যস্ত হয়ে গেছি এখন যে নরেন্দ্র মোদীজি যে কাজই করতে যাবেন তার আগে কংগ্রেসকে একবার কথা শুনিয়ে গালিগালাজ করে কংগ্রেস সম্পর্কে 4টে কথা বলে উনি কাজ করবেন, সে বাজেট পেশি হোক বা যে কোনো। আমরা তো সে আগুন লাগা, মানুষ মরে যাওয়া দেখতে পাচ্ছি। এখনও 3টে স্নান বাকি রয়েছে কুম্ভ স্নানে, মহাকুম্ভে। দুঃখ কোথায় লাগে, এই যে অর্থনৈতিক সংস্কারের স্থপতি বলা হয় ডক্টর মনমোহন সিংকে, এবং সবাই হয়তো ভুলে যাবেন না, ডক্টর মনমোহন সিং যখন 1991 সালে বাজেট পেশ করেছিলেন, যাকে যুগান্তকারী বাজেট বলা হয়, সেখানে আর্থিক সংস্কার, শিল্পনীতিতে সংস্কার, বিদেশি বিনিয়োগের প্রচার, মানে যে কথাগুলো বলেছিলেন তারপর আর সেই কাজগুলো কতটা হয়েছে আমরা যথেষ্ট সন্দেহ। আগে আমাদের মনে আছে কংগ্রেসের সময়ে রেলের বাজেট পেশ হতো এবং রেল বাজেট শোনবার জন্য আমরা অপেক্ষা করে বসে থাকতাম। এই মুহূর্তে সারা ভারতবর্ষে পরপর কতগুলো রেল দুর্ঘটনা ঘটলো, এবং মোদিজি ক্ষমতায় আসার পরে তিনি বারবার করে বলেছিলেন রেলের সুরক্ষার কথা। আজকে রেলের সুরক্ষা কোথায়? আমরা প্রত্যেক দিন দেখতে পাচ্ছি, 2-4 দিন প্রায় এভরি মান্থেই 1-2 করে রেল দুর্ঘটনা আমরা দেখতে পাচ্ছি। কেন এই পরিস্থিতি হবে? আজকে প্রতিরক্ষা খাতে আমি একজন অর্থনীতিবিদ নই, কিন্তু আমি যেটুকু পড়লাম 1.9% প্রতিরক্ষা খাতে খরচা হচ্ছে। প্রতিরক্ষা খাতে এই মুহূর্তে
ভারতবর্ষের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যে সম্পর্ক যে জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, যা আমরা আগে কোনোদিনও ভাবতে পারিনি। সে ইন্দিরা গান্ধীর আমলে বলুন, রাজীব গান্ধীর আমলে বলুন, পরবর্তীকালে মনমোহন সিংজির আমলে বলুন, আমাদের পররাষ্ট্রনীতি বা প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক এই জায়গায় ছিল কিনা আমরা জানি না। মানে আমরা যদি বলি ঠিকঠাক মতন, এই মুহূর্তে কোথায় এসে দাঁড়িয়েছে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক, সেই জন্য তো আমার মনে হয় আরো বেশি বেশি করে প্রতিরক্ষা খাতে খরচা করা উচিত। কোথায় প্রতিরক্ষা খাতে এত কম খরচ কিসের জন্য? দেশের সুরক্ষার কথা কি তার মানে ওনাদের মাথাতে নেই? দেশের সুরক্ষা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? মূল্যবৃদ্ধিতে কেন লাগাম পরানো যাচ্ছে না? কেন লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি জিনিসপত্রের? কেন আর্থিক বৃদ্ধির হার এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে? কি ছিল মনমোহন সিংজির আমলে? আজকে কোথায় আর্থিক বৃদ্ধির হাত? কেন এখানে দাঁড়িয়ে রয়েছে? তাহলে জব ক্রিয়েট কোথায়? জব তৈরি হচ্ছে কোথায়? আজকে রেল থেকে কয়েক লক্ষ পদ ছাঁটাই করে দেওয়া হলো, তুলে দেওয়া হলো রেলের এই পদগুলো। তাহলে কোথার থেকে আমরা বলবো? হ্যাঁ, ওনাকে বলতে হবে, মোদিজিকে বলতে হবে, কারণ মোদিজি কংগ্রেস সম্পর্কে দু চারটে কথা না বলে এক ঢোক জল খেতে পারেন না, এবং না বললে উনি ওনার কাজের জাস্টিফিকেশন উনি দিতে পারবেন না যে আমি কি করেছি না করেছি। সেই জন্য কংগ্রেসের কথা বলতে হচ্ছে। 70 বছর কংগ্রেস ক্ষমতায় থাকার পর আপনারা ক্ষমতায় এসেছেন, অনেক বড় বড় অনেক কথা বলে অনেক মানুষকে বুঝিয়ে এসেছিলেন যে এটা করব সেটা করব 14টি। কতটুকু কাজ করতে পেরেছেন? আজকে কেন বেকারত্বের হার এই জায়গায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে? কেন বেকারত্বের হার এই জায়গায়? কেন জিনিসপত্রের? আজকে আমরা বলি যে একটা বাড়ির ছেলেকে যদি তাকে রোজগারের ব্যবস্থা করলাম না, তাকে লেখাপড়া শেখালাম না, তাকে রোজগারের ব্যবস্থা করলাম না, অথচ তার হাতে সংসারের দায়িত্বটা তুলে দিয়ে বললাম যে তুমি আজকের থেকে চালাতে পারবে? তুমি বলো চালাতে পারবে? যদি সেটা না হয় তাহলে কেন জিনিসপত্র আজকে গ্যাসের উপর যে ভর্তুকিটুকু ছিল সেটুকু তুলে দেওয়া হলো? তাহলে মানুষ কিনবে কোথা থেকে? কেন আজকে তাদের গ্রামের লোকজনকে এখন আমি লিপিকাতে বুঝতে পারছি আপনি যে প্রশ্নগুলো করছেন, ডেফিনেটলি আপনার প্রশ্ন করার অধিকার আছে, কিন্তু তার পাশাপাশি এই মানে সমাধান বা কোন পথে এগোলে সঠিক দিশা পাওয়া যাবে তার কোনো রূপরেখা কংগ্রেসের তরফ থেকে বলা তৈরি করা এগুলো কতটা হয়েছে? আমি আসবো আপনার কাছে, তার আগে আমি সুপ্রিয়র কাছেও আসবো। সুপ্রিয় হাত তুলেছে অনেকক্ষণ, কিন্তু আমি একটু বিশ্বজিৎদার কাছে যাই। দাদা, আমি আবার এখানে একটু ফোকাস করার চেষ্টা করছি। এই যে মানে কি বলবো, কিছু ভারী শব্দ ব্যবহার করা হচ্ছে প্রত্যেকবারের বাজেটে, আমরা দেখছি যে রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম ইত্যাদি, কিন্তু আমার মানে সোজা কথা, আজকে আমি অনুষ্ঠানটাও করছি সাধারণ মানুষের জন্য। তারা কি বুঝছেন, তারা কি পাচ্ছেন, তারা কি দেখছেন, তাদের কি জিজ্ঞাস্য? আমার কাছে একটাই কথা, সাধারণ মানুষের জন্য এবারের বাজেট হবে কি, এই এক্সপেকটেশন কি আপনি করছেন? দেখুন, ছোটোবেলা থেকে যখন বাজেট দেখেছি তখন বাজেটের আগের দিন আলোচনা হতো বাজেট সাহসী হবে নাকি বাজেট পপুলার হবে, এবং সেক্ষেত্রে সাধারণ মানুষ ট্যাক্সের উপর কতটা ছাড় পাবে, এইটা ছিল মূল কনসার্ন। কিন্তু পরবর্তীকালে দেখা গেল এই বাজেটের সঙ্গে আমাদের প্রতিদিনের জীবনযাত্রা জড়িয়ে আছে, সকাল থেকে রাত পর্যন্ত। বিশেষত মধ্যবিত্তের, যেটা রতনবাবু বলছিলেন যে মধ্যবিত্তের আয় কমে গেছে, খরচ কি করে বাড়বে? খরচ তো বাড়বে না। সুতরাং এবারের বাজেটে আমরা গুরুত্বপূর্ণ কতগুলো দিকে নজর দিচ্ছি। আর এটা বলে রাখি যে এবার অনেক দিন পর আবার রেল বাজেট হবে, এটা শোনা যাচ্ছে। তার কারণও আছে, সে প্রশ্নে পরে আসছি। প্রথম হচ্ছে যে PLI স্কিম, প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভস, এটা পারফরমেন্স বেস। এটা ছাড়া এখন সরকারের অর্থনীতিকে চাঙ্গা করার অন্য পথ নেই। এতে কি হবে? আমরা যে আমদানি করি, আমদানির নির্ভরতাটা কমবে। সুতরাং সেই দিকেও কিন্তু আজকে যে কথা বলা হয়েছে বাজেট সম্পর্কে সরকারের পক্ষ থেকে, সেখানে PLI স্কিমের কথা বলা হয়েছে, এবং পারফরমেন্স বেসড হওয়াতে কতগুলো সেক্টর, স্টিল, টেলিকম, সোলার PV এবং ইলেকট্রনিক্স, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, এইগুলোর উপর গুরুত্ব দেওয়ার কথা হচ্ছে, এবং গ্লোবাল ম্যানুফ্যাকচারার হাব তৈরি করার কথা বলছে ভারতবর্ষে। এর পাশাপাশি ক্রিটিক্যাল সেক্টর স্কিম, যেখানে অর্থনীতিতে আমরা দেখেছি যে এই ক্রিটিক্যাল সেক্টর স্কিম উপেক্ষিত থাকে। এবারের বাজেটে সেই ক্রিটিক্যাল, আমার মনে হচ্ছে তো যে এটা অর্থনীতির কচকচানি না,
এর ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়বে মধ্যবিত্তের জীবনের উপরে। এবং আমরা বারবার ইয়াঙ্গিস্তানের কথা বলছি, ভারতবর্ষ ইয়াঙ্গিস্তান, তাদের বিনিয়োগের কথা এবং তাদের এমপ্লয়মেন্টের কথা বলছি। এমপ্লয়মেন্টের চরিত্র বদলে যাচ্ছে, সেই চরিত্র অনুযায়ী সরকার যদি টেকনোলজিগুলোকে, প্রযুক্তিগুলোতে বিনিয়োগ না বাড়াতে পারে, তাহলে এই প্রজন্মে নতুন করে কাজের সুযোগ তৈরি হবে না। আমরা কাজ মানে সেই জায়গাতে এখন আর দাঁড়িয়ে নেই যেখানে প্রথাগত সরকারি চাকরি, দু একটা প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর ছাড়া অন্য কোনো চাকরি নেই, এমন নয়। সুতরাং আমাদের এটা ভাবতে হবে যে এই মুহূর্তে রেল বাজেট কেন বলছে, অনেক প্রশ্ন তোলা হলো রেল বাজেট নিয়ে। রেল বাজেটে আমাদের দেখতে হবে যে তার নোশনটা কি, প্রাইভেটাইজেশনের দিকে যাবে, নাকি এর একটা প্যারাডাইম শিফট হবে, নাকি এখান থেকেই যে সুরক্ষার কথা, রেলকে আরেকটু অর্থনৈতিকভাবে চাঙ্গা করার কথা, সেটা আমরা শুনতে পাবো। এর পাশাপাশি এমএসএমই স্কিম, অনেক সময় ধরে আমরা কথা বললাম সংগঠিত এবং অসংগঠিত দিকের ক্ষেত্রে। এই যে অসংগঠিত দিকের ক্ষেত্রে স্কিলড লেবার তৈরি করা, সেইটা কিন্তু গুরুত্বপূর্ণ। বারবার মনরেগার কথা বলছিলেন ঝন্টুদা, ঠিকই তো, মনরেগার মতো প্রকল্প না থাকলে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তাদেরকে আমরা কিভাবে একটা জায়গায় নিয়ে আসতে পারবো? কারণ আমরা তো এই দেশে শুধু নয়, আমরা পিকেটির অর্থনীতির কথা জানি, আমরা কেইনসের অর্থনীতির কথা জানি, যেখানে একেবারে হ্যাভনোটস যারা, তাদের হাতে পয়সা দিতে হবে। এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোথায়? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই বিজেপি সরকারের, যে কৃষকদের স্বার্থ কিভাবে রক্ষা করা যাবে। কারণ তুমি যদি দেখো যে এই সরকার ক্ষমতায় আসার পরে সব থেকে বড় ধাক্কা খেয়েছে কৃষকদের কাছ থেকে। উত্তর ভারতে, মধ্য ভারতে কৃষকরা বারবার সরকারকে ফিরিয়ে দিয়েছে এবং এই কৃষি বিলতে রুখে দিয়েছে, যেটা তারা যা বলেছে আজ পর্যন্ত সেগুলো করেছে, কিন্তু কৃষি বিলটাকেই বাস্তবায়িত করতে পারলো না। কারণ এখানে বাজেটে কৃষকদের যদি না দেখা হয় তাহলে একটা ইম্পর্টেন্ট দিক উপেক্ষিত হবে। পাওয়ার, এনার্জি, অটোমোবাইল, এই তিনটে যদি ইম্পর্টেন্স না দেওয়া হয়, তাহলে আজকে দেশ যেখানে দাঁড়িয়ে আছে, আমরা বিকশিত ভারতের কথা বলছি, সেই বিকশিত ভারত কোথা থেকে হবে? সুতরাং আমার মনে হয় জব ক্রিয়েশন আর যে কোনো মূল্যে মধ্যবিত্তের উৎপাদন বাড়াতে, মানে টাকা বাড়াতে হবে তাদের, তা না হলে খরচ করবে কোথা থেকে? কারণ মুদ্রাস্ফীতি বাড়ছে, তো মুদ্রাস্ফীতি বাড়লে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। সুতরাং তারা যদি ইনকাম না বাড়াতে পারে, অর্থাৎ ইনকাম বাড়ানোর পথটা তো সরকারকে করে দিতে হবে, সেই টাকাটা তো রোল হবে অর্থনীতিতে, সেই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আমার এই যে কিছুক্ষণ আগে রতনবাবু বলছিলেন না যে আন্দোলন বিমুখতা দেখা যাচ্ছে, বা ধরুন এই যে মানে চলে যাচ্ছে, তো কি দরকার, এই যে মানসিকতাটা, বা এই যে আমি সাবান একটু আজকে মাপে বা ওজনে কম পাচ্ছি, এইটা নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই, প্রায় নেই। এই জায়গাটা কিন্তু একটা সামগ্রিকভাবে, শুধু বাজেট নয়, রতনবাবু খুব সুন্দরভাবে বলেছেন, মধ্যবিত্তের যে থিঙ্কিং, ভাবা প্র্যাকটিস করো, সেই প্যারাডাইমটা শিফট হয়ে গেছে। মধ্যবিত্ত এখন কনজিউমারিজমের প্রভাবে এখন আর মাপ দেখে না, দেখে তার ছবিটা কত চকচকে, প্যাকেজিংটা কত ভালো। এই যে ভাবনার প্যারাডাইম শিফটিং হয়েছে, সেখানে অর্থনীতির একটা প্রভাব আছে ঠিকই, কিন্তু সেই অর্থনীতি নিয়ে প্রশ্ন করতে ভুলে গেছে। মধ্যবিত্ত প্রশ্ন না করলে, ওই 90% যদি প্রশ্ন করতে না পারে, তাহলে দেশ বাঁচবে না। অর্থাৎ সরকারকে বাঁচতে গেলে, বাজেটকে বাঁচাতে গেলে আগে ওই মধ্যবিত্তকে বাঁচাতে হবে। বেশ, আমি ঝন্টুদারও উত্তর নেব, কিন্তু মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য তাহলে কি করণীয়? কেন সচেতন হচ্ছেন না মানুষ? আমি ঝন্টুদার উত্তরটা একটু। এবার তুমি সোশ্যাল সায়েন্সের পার্টে চলে গেলে, ইকোনমিক্স থেকে বলছি, দেখো মানুষের হঠাৎ করে এই যে আন্দোলন বিমুখতা, এটা কিন্তু এই মুহূর্তে স্থবিরতার পিছনে একটা পারিপার্শ্বিক যে ভোগবাদী ব্যবস্থা, সেটা দায়ী। এটা কিন্তু দীর্ঘ গবেষণার অংশ। তুমি খেয়াল করে দেখবে, আর এই যে ভোগবাদটা এবং মানুষকে এই অনীহাটা তৈরি করাটাও কিন্তু রাষ্ট্রযন্ত্রের একটা ওয়ান অফ দ্য এজেন্ডা, হিডেন এজেন্ডা। তা না হলে তুমি দেখবে খাবার জল নেই শহরগুলোতে, অনেক শহরে আছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সুলভ জলটা নেই, অথচ রাষ্ট্রের মদতে একদম কোনায় কোনায় ওয়াইফাইটা ফ্রি আছে। তাই তো, মানুষ ব্যস্ত রাখো মানুষকে। স্যার একটা কথা বলছিলেন, অরাজনৈতিক ইস্যুগুলোকে ফ্লোটিংয়ে আনো। কেন? অরাজনৈতিক ইস্যুকে মানুষকে ব্যস্ত রাখতে পারলে মানুষ তার বেসিক প্রবলেমগুলো, ধরো আমার সাথে প্রবলেমটা হচ্ছে, আমি কিন্তু প্রবলেমটাকে প্রবলেম মনে করছি না, কারণ আমার প্রবলেমটাকে ফোকাস করে দেওয়া, ডিফোকাস্ট করে দিয়ে আরেকটা জায়গায় কনসেন্ট্রেট করে দেওয়া হয়েছে। আমি মনে করছি এই অদৃষ্টবাদটা আমার জন্য দায়ী, কিন্তু হচ্ছে কিন্তু একটা রিয়াল বস্তুবাদ। এই যে দ্বন্দ্বমূলক বস্তুবাদের অ্যাসপেক্টটার থেকে মানুষকে শিফট করে দিয়ে একটা অদৃশ্যবাদে অবতীর্ণ করা, এটা কিন্তু দীর্ঘ গবেষণা। তুমি বিশ্বাস করো, মধ্যবিত্ত প্রতিবাদী মানুষ মধ্যবিত্তের সাথে
নিম্নবিত্ত শ্রমিক কৃষকদের তীব্র রসায়নেই তো গণ আন্দোলনগুলো গড়ে ওঠে। মধ্যবিত্ত পথ দেখায়, দরিদ্র শ্রমিক কৃষকরা দেওয়ালটা ভাঙে। ঠিক। এই যে রসায়নটা ভেঙে ফেলা হয়েছে, এটা রাষ্ট্রযন্ত্র ভেঙেছে শুধু নয়, আমরাও তার জন্য বড় দায়ী। ফলত যা হচ্ছে, দেওয়াল লিখনটা স্পষ্ট। আজ আর বাস্তিল দুর্গ ভাঙার কথা মধ্যবিত্তের নির্দেশে শ্রমিকরাও ভাবে না। যাও বা একটু তুমি ভাবো, আজকে আমরা কুম্ভ স্নানের ব্যাপকতা নিয়ে আলোচনা করছি, অথচ অজস্র কৃষক দিল্লিতে ঢোকার জন্য খালি পায়ে আসছে। তোমার আমার অন্নদাতা, আমি রাষ্ট্রের পলিসি যেই রাষ্ট্রে থাক, কৃষকদের মেরে ফেলার তৃতীয় বিশ্বের এই ভারতের মতো দেশগুলোর পলিসি তো শুধু বিজেপিরা আনেনি, কংগ্রেসও সুদীর্ঘকাল এনেছে। সুদীর্ঘকাল তাদের পলিসির অংশ ছিল ভর্তুকি তুলে দাও, আন্তর্জাতিক চাপ বলো, যাই বলো। আমি বলছি এই অংশটাকে আজকের যুবক ইয়াং ল্যান্ড বলছেন আমাদের বিশ্বজিৎবাবু, অধ্যাপক বিশ্বজিৎবাবু, কি দারুণ কথাটা, ইয়াং ল্যান্ডের আমাদের ইয়াং প্রজন্ম কি জানতে পারে না? হ্যাঁ, ইয়াঙ্গিস্তান, এই ইয়াঙ্গিস্তানের মানুষরা কি ওয়াচ করছে না? আমরা কুম্ভ মেলা নিয়ে আছি, আমি বলছি কুম্ভকে ছোট করছি না, সত্যি তো ধর্মাচরণ করবে, কিন্তু আমাকে তো ওটাও দেখতে হবে যে মানুষগুলো ঢুকতে চাইছে কেন, লং মার্চ করছে কেন, তাদের পেটে টান ধরেছে। এই যে বুনিয়াদ অর্থনৈতিক কৃষিভিত্তিক কৃষিটা কোথায় দাঁড়িয়ে সেটা বুঝবো না। ফলে আমাদের এই রসায়নটা সমাজগতভাবে কিন্তু কৃষকদের আন্দোলন তো এই কিছু বছর আগে আমরা দেখলাম, সে দিল্লির বুকে সেই কৃষক আন্দোলন, সেও মানে একটা তার ব্যাপ্তি ছিল, এটা অস্বীকার করে লাভ নেই, ব্যাপ্তি ছিল। কিন্তু কথা হচ্ছে সেইটা তো মানে মিলিয়ে গেল না, মিল হয়নি। কোথায় মানে তার ইম্প্যাক্ট কোথায়? না, আমি ইম্প্যাক্ট, সমাজ বিজ্ঞানে ইম্প্যাক্টগুলো অত তাড়াতাড়ি দেখা যায় না, সুদূর প্রসারিত পাঠ। দ্বিতীয় হচ্ছে, আমি কোন চশমা দিয়ে দেখছি যে মিলিয়ে গেল? আমি তো একটা চশমা দিয়ে দেখছি যে চলছে, তুষের আগুনের মতো জ্বলছে। তা না হলে ন্যূনতম কৃষক পণ্যের যে দামটার বেঁধে দেওয়াটা, সেটা রাজ্য বলুক সেন্ট্রাল বলুক, তুমি ভাবো, আমি একদম সাদা ইয়েতে নেমে যাচ্ছি। তুমি জানো পশ্চিমবঙ্গে এই মুহূর্তে টমেটো ফেলে দিচ্ছে চাষিরা, কাঁচা পণ্য চাষিরা কেটে তুলছে না বাড়িতে। কেন? কারণ কৃষি পণ্যের ওই যে পাটটায় রাষ্ট্র মদত করবে ওদের। সারা পৃথিবীতে জাপানিজরা এক ধরনের চাল খায়, যে চালটা অতীব বাজে, তাও খায় ওরা, ওদের আর্থিক অবস্থা ভালো, ওরা অন্য দেশ থেকে কিনতে পারে। কিন্তু কেন খায় না জানো? ওদের রাষ্ট্রের পলিসির অংশ কৃষকদের, ওদের তৈরি করা কৃষকদের ওই চালটা খেলে কৃষি ব্যবস্থাটা বাঁচবে। এই পলিসিটা আমাদের কোথায়? আমি বলছি এই যে ব্যাপক অর্থে কৃষিটা নেগলেক্টেড, যেটা আমাদের ভিত্তি, ঠিক আছে? শিল্প দেখো, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। এই যে কম্বিনেশনে কৃষিটা যদি এতটাই নেগলেক্টেড হয়ে যায়, আমি বলছি দেওয়ারতি পৃথিবীর কোনো দেশের ইকোনমি বাঁচতে পারে না। উন্নত দেশগুলো উন্নত হয়েছে কৃষিকে ভর্তুকির আঁচে রেখে। আমেরিকা ভর্তুকি দেয় চরমভাবে, জাপান ভর্তুকি দেয়, ইউরোপের প্রত্যেকটা উন্নত দেশ ভর্তুকি দেয়, চায়না দেয়। ভারত কেন নেগলেক্টেড হচ্ছে? এখানে কেন 24 ঘন্টায়, প্রতি ঘন্টায় 24 থেকে 28টা করে কৃষক আত্মহত্যা করে, বলতে পারবে? কেন আমরা এই পাটটাকে নেগলেক্ট করছি? কোনো বাজেটে আমরা এই জায়গাটা ফোকাস করতে দেখি না। শুধু আমি সরকারকে বলছি না, আমি স্বাধীনতার পর থেকে কোনো একটা এমন বাজেট আমরা বোধহয় দেখিনি যেখানে হয়তো লাল বাহাদুর শাস্ত্রীর সময় বাজেটটা ছিল যে কৃষককে ফোকাস করা, আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে তিনি করেছিলেন, এটারও তার ডকুমেন্টেশন আছে। তারপরে কোথায় আর কোথায় একটা দেখাও। বেশ, আমি সুপ্রিয়র কাছে যাব, উত্তর নেওয়ার চেষ্টা করব, কিন্তু তার আগে কিছু সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলেছিলাম একটা বিরতির পর ফিরে এসে, খুব র্যান্ডম কিছু বাইট, যে কি প্রত্যাশা তাদের কাছে শোনাবো আপনাদের একটা বিরতি। চাইছি টাইম মতো রেলগুলো চলুক, প্ল্যাটফর্মে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুক, এটাই চাই আবার কি। हाँ, और ये डायरेक्ट ट्रेन बहुत जगह से नहीं है। जैसे एज अ स्टूडेंट मैं कोटा में हूँ, तो मुझे अभी जैसे कि मुझे आसनसोल से चेंज करना पड़ रहा है ट्रेन। डायरेक्ट ट्रेन मतलब देवघर जसीडी तक के लिए डायरेक्ट ट्रेन तक नहीं है। ট্রেন টাইমে চলুক। কিছু ব্যস্ততম রুট আছে যেখানে ট্রেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ইভেন 4 ঘন্টা 5 ঘন্টা দেরিতেও চলছে। যদি আমাদের এই বাঁকুড়ার উদাহরণ বলি, তাহলে পুরুলিয়া এক্সপ্রেসকে যা করেছে, যেটা হাওড়া এক্সপ্রেস, সেটাতে চাপলে আমরা বাড়ি কখন পৌঁছাবো তার কোনো নিশ্চয়তা থাকে না। হ্যাঁ, প্রতিদিনই এটা হচ্ছে। এটা বাথরুমে যেতে যেটা অসুবিধা হয় সেটা একটু ভালো হলে ভালো হয়। মানে নিচের যে পরিষেবাটা, गेटर सामने बसे जाम करा। पर अगर एसी का बात किया जाए तो वहाँ का जो अंदर का जो कोच है वहाँ ठीक है, साफ सफाई रहता है, लेकिन जनरल में अगर कोई सफर कर रहे हैं जो लोकल लोग हैं, तो
तो जनरल के लिए मुझे लगता है कि और ज़्यादा काम करना মহিলা তো আমরা এক্সট্রা চাইছি কেন? পরিষ্কার মতো যদি ট্রেন রেলওয়ে যদি ঢুকে যায় তাহলে আমরাও সেইভাবে অফিস বা নিজেদের কাজের সূত্রে সেখানে পৌঁছাতে পারি। ঠিক সুবিধা হচ্ছে না, ঠিক টাইমে আমরা ট্রেন পাচ্ছি না। এখানে কিছু এক্সপ্রেস চললে আমাদের আর সুবিধা হবে। প্রথম কাজ যেটা আমরা চাইবো, সরকার জিএসটিটাকে একটু সরলীকরণ করুন। জিএসটি নিয়ে সাধারণ ছোট ব্যবসায়ীদের খুব অসুবিধা হচ্ছে। যেভাবে বেড়ে চলছে তাতে কিন্তু মানে সমাজের এবং ব্যবসায়ীদের পক্ষে ভীষণ অসুবিধা হচ্ছে। চেষ্টা করছি যে জিএসটিতে কিছু রিফর্মস আরও দরকার আছে, যেমন ইউনিফর্ম রেট, ট্যাক্স রেট। এখন কি আছে না, আলাদা আলাদা ট্যাক্স রেট আছে। গভর্নমেন্টকে জিএসটি নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত, কারণ জিএসটিটা বর্তমানে একটা ভাইরাসের মতো ছড়িয়ে গেছে। আমরা কোনো একটা জিনিস কিনতে গেলেও জিএসটি, কোনো একটা দুধ, চাল, ঘি, আটা, কোনো কিছুর উপর বাকি কিছু নেই। তো এই জিনিসটা নিয়ে সরকারের চিন্তা ভাবনা করা উচিত। আর একটা কথা আপনি বলুন তো, সকালবেলা ঘুম থেকে উঠে একটা খালি পেটে গ্যাসের ওষুধ খাবেন আর রাত্রিবেলা শুতে যাবেন একটা ঘুমের ওষুধ খেয়ে? সারাদিনের খাওয়া, সারাদিনের ওষুধ, জামা কাপড়, নিত্য প্রয়োজনীয় সব জিনিসের মধ্যে ট্যাক্স আর ট্যাক্স, প্রত্যক্ষ ট্যাক্স, পরোক্ষ ট্যাক্স। মানুষ যাবে কোথায়? তবু আমরা প্রত্যেক বছরই আশা করি যে ব্যবসায়ীদের ব্যবসার পথ সুগম করার জন্য সরকার নিশ্চয়ই কিছু নির্দিষ্ট পন্থা অবলম্বন করবেন। তার মধ্যে আমাদের বিশেষভাবে প্রত্যাশা সেটা হচ্ছে জিএসটির সরলীকরণ। যেভাবে জিএসটির বিভিন্ন রকম রূপরেখা মাঝে মাঝে তৈরি হয় এবং মাঝে মাঝে পাল্টে যায়, তার ফলে সাধারণ যারা ব্যবসায়ী আছেন, যাদের পক্ষে নামি দামি অ্যাকাউন্টেন্ট রেখে ব্যবসা চালনা করা সম্ভব হয় না, দ্রব্যমূল্য বৃদ্ধির কথাটা না বললেই নয়, কারণ ওটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে যারা দৈনন্দিন জীবিকা নির্বাহ করেন তাদের ক্ষেত্রেও প্রচন্ড সমস্যা তৈরি হয়ে গেছে। কেন্দ্রীয় লাস্টের ভদ্রলোক যে কথাগুলো বলছেন না, আমার মনে হয় এগুলো খুব প্র্যাকটিক্যাল কথা। এই যে জিএসটি যেভাবে লাগু আছে, এবং এটা জানেন কি, যেটা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার ষড়যন্ত্র করে, ষড়যন্ত্র শব্দটা ব্যবহার করবো, মানে দুজনে একমত হয়ে আপনার সমস্ত জিনিসের ওপর জিএসটি লাগিয়ে রেখেছে, এবং সাধারণভাবে হচ্ছে 18%, আর যেগুলো একেবারে ধরুন আপনার চোখে পড়ে যাবে সেক্ষেত্রে 5% করেছে। বাকি আপনি 12% একটা, বাকি আপনি সমস্তটা লুটের মধ্যে ফেলে দিয়েছে। এবং এটার ফলে হয়েছেটা কি, প্রথমত ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে জিএসটির ক্ষেত্রে হয়টা কি, আপনি আপনার টার্ন ওভারের মধ্যে রাখতে পারেন, পরে সেটার জন্য আপনি ফেরত পাওয়ার চেষ্টাটা করতে পারেন। ছোট স্কেলে যারা ব্যবসা করে তারা আসলে ওটার মধ্যে ঢুকতেই পারে না, ফলত তারা হয় জিএসটি না দিয়ে ব্যবসা করার চেষ্টা করে, এবং প্যারালাল একটা ইকোনমি তৈরি হয় যেখানে জিএসটি দিলে আপনি এই টাকা দিয়ে হবে, না হলে এই হবে। মানে একটা জায়গায় একটা ধরুন সম্পত্তি রেজিস্ট্রেশন করতে গিয়ে তারা বলছে যদি আপনি পাকা রসিদ নেন তাহলে জিএসটি 18% অ্যাড করতে হবে, আর যদি না নেন 18% বাদ যাবে। বলছে কোথায়? একটা খুব ভালো জায়গায়, একটা রেজিস্ট্রেশন অফিসে। পরিস্থিতিটা এরকম জায়গায় দাঁড়িয়েছে। তো আমি বলছি যে যারা এই পরিমাণের ট্যাক্সের চাপ বসিয়ে রেখেছে তাদের তো চিন্তা করা উচিত। আমাদের এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এইটা, মনে রাখবেন যে ট্যাক্স যেটা আদায় করি আমরা, তার 12% আছে ডাইরেক্ট ট্যাক্স, 88% আছে আপনার ইনডাইরেক্ট। আচ্ছা, এই যে এত বাজেট নিয়ে আলোচনা হয়, কোথাও এই গোটা জিনিসটার একটা রিভিশন করার চেষ্টা করা। এত ইনডাইরেক্ট ট্যাক্স কে দেয়? গরিব লোক দেয়। সবচেয়ে গরিব লোকেরা আপনার এই ট্যাক্সগুলো দিতে থাকে। তাহলে ইনডাইরেক্ট ট্যাক্সের এই যে বার্ডেন, এইটাকে কিভাবে কমানো যায় তার একটা চেষ্টা কিন্তু করা হয় না। আরেকটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে আমাদের এখানে সুপ্রিম কোর্ট কিছু কথা বললে পরে সেগুলো সরকারের কাছে গ্রহণীয় হয় এবং তারা সেটাকে এক্সিকিউট করে। সুপ্রিম কোর্ট 19 সালে একটা রায় দিয়ে রেখেছিল যে রাম মন্দির হওয়া দরকার, হয়ে গেছে। 19 সালে সুপ্রিম কোর্টে আরেকটা রায় ছিল, সেটা হচ্ছে আপনার মিনিমাম ওয়েজটা দিতে হবে এবং সমকাজে সমবেতন দিতে হবে। গোটা ভারতবর্ষে কোথাও আপনি সমকাজে সমবেতন এবং এই মিনিমাম ওয়েজ
এটাকে আজ পর্যন্ত আপনি লাগু করতে পারেননি। সরকারি প্রতিষ্ঠানগুলোতে একটা মিনিমাম ওয়েজ দেওয়া হয়, সেটা হচ্ছে জিওতে যেটা থাকে, গভর্নমেন্ট অর্ডারে যেটা লেখা থাকে সেইটা। এর কোনো অদল বদল আজ পর্যন্ত কেউ করে উঠতে পারেনি। উচিত হচ্ছে এই বাজেট নিয়ে বড় বড় কথা বলার আগে এই সমস্ত বিষয়গুলোতে কিছু বেসিক পরিবর্তন আনা, যেটা আমরা করিনি। আর একটা জিনিস যেটা মোদি এখানে খুব ভালো করে বলে গেলেন, বিকশিত ভারতের দিকে উনি যাচ্ছেন। 14 সালে উনি ঢুকে এখানে বলেছিলেন, মানে পার্লামেন্টে ঢুকে উনি বলেছিলেন তার প্রথম কাজ হবে একটা আত্মনির্ভরশীল ভারত তৈরি করা। আত্মনির্ভর ভারত তৈরি করা মানে বিদেশি টেকনোলজি কম আনবো, দেশের টেকনোলজি, ইন্ডিজিনাস টেকনোলজিকে ডেভেলপ করাবো। আমি কোনো একটা চ্যানেলে গিয়ে, মনে আছে আমার, আমি এটার জন্য ওকে সাধুবাদ দিয়েছিলাম যে এই কথাটা কোনো প্রাইম মিনিস্টার বলেনি। আত্মনির্ভর ভারত কোথায় গেল? আজকে আপনি মনে রাখবেন, আমরা যে ইম্পোর্ট করি, আমরা যা বিদেশ থেকে আনি, সেটার পরিমাণটা আমরা যা এক্সপোর্ট করি তার 1.5 গুণ। এত বেশি পরিমাণ আমরা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট হয়ে গেছি। আমাদের একটা কোনো টেকনোলজি নেই যেটাতে আমরা অন্যদের উপর এজ, ইংরেজিতে এজ বলে, এজ ওভার আদার্স, এটা আছে এমন একটা টেকনোলজি আপনি দেখাতে পারবেন না। আপনি এমন কোনো স্কিলের কথা বলতে পারবেন না যেটা আমরা ফর্ম করতে পেরেছি, যেটা ভারতবর্ষ থেকে লোকে নিয়ে যাচ্ছে। আমাদের এখানে ম্যানুফ্যাকচারিংয়ের একটা হাব তৈরি হয়নি যেখানে 100% ইন্ডিজিনাস টেকনোলজি, মানে ভারতবর্ষের টেকনোলজি। এবং দুর্ভাগ্যের বিষয়, সবচেয়ে বেশি এই 14 সালের পর থেকে আমাদের টেকনোলজি ইনভেট করেছে, আক্রমণ করেছে, আক্রান্ত হয়েছে আমরা সবচেয়ে বেশি চাইনিজ টেকনোলজি দিয়ে। 14-র পর থেকে আপনি যদি 23 পর্যন্ত দেখেন, সিস্টেমেটিক্যালি প্রত্যেকটা সেক্টরে সবচেয়ে বেশি ইন্ডিয়ান টেকনোলজি আউটস্টেড হয়েছে বাই দ্য চাইনিজ টেকনোলজি। তো এই যে একটা বড় বড় ব্যাপার ঘটে গেল, এটা তো আমার ধারণা আর নরেন্দ্র দামোদর মোদীকে এটার একটা দায়িত্ব নিতে হবে, ওকে ভাবতে হবে যে তিনি আত্মনির্ভর ভারত গড়বেন বললেন, এটা কি তৈরি করলেন তিনি? 14 থেকে আজকে 25, 14 থেকে 25 এই 10 ইয়ারটার মধ্যে আপনি কি, মানে আপনার কি মনে হচ্ছে বা আপনার কি মূল্যায়ন যে কোন জায়গায় সত্যি ভারতের অগ্রগতি আপনি দেখেছেন বা বুঝতে পারছেন? কোন জায়গায়? একটাও না। আমি বলছি যে ধরুন, যে ওরিয়েন্টেশনে ভারত দাঁড়িয়েছিল তাতেই দাঁড়িয়ে আছে। 14-র পরে ওরিয়েন্টেশন বদলেছে। তাহলে রতনবাবু, এই যে এআই টেকনোলজির কথা বলা হচ্ছে, আগামী দিনে এআই টেকনোলজি ভারতকে একটা অন্য দিশা দেখাবে। আজকেও প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতি তারা বলছেন, তাহলে এটাও এই মানে গল্পের গরু গাছে তোলার মতো বিষয়। আরে করতে হলে আপনাকে, ধরুন আপনি যদি এই যে আজকে এক জায়গায় দেখছিলাম, বা আমার ইউনিভার্সিটিতে একটা নতুন সার্কুলার এসে দেখলাম, নতুন এআই টেকনোলজি চায়না থেকে আসছে, জানেন তো? চ্যাট জিপিটির বদলে একটা টেকনোলজি আসছে যেটা অনেক চিপ এবং এটা দ্রুত ইনভেন্ট করছে। তো ধরুন, এবং আমরা যেটুকু চ্যাট জিটিপি লাগাই, সেখানেও বলা হচ্ছে যে না, চ্যাট জিটিপির বদলে এটা ফ্রি করে দিয়েছে, মানে যেখানে ইচ্ছা আপনি ডাউনলোড করে নিতে পারেন আর কি। আমি আজকে ডাউনলোড করে ওটাকে নামিয়েছি, কাল থেকে ওটাকে ধরবো। তো ভারতবর্ষ এরকম একটা কোনো কিছুই করে উঠতে পারেনি। এইটা কিন্তু আপনার, আমি এবার একটু সুপ্রিয়র কাছে আসবো, ভাবতে হবে ভারতবর্ষকে যে বেশ। আরেকটা কি দুঃখের ব্যাপার জানেন তো, দেশে কিন্তু ট্যালেন্ট কিচ্ছু কম না, কম ট্যালেন্ট আছে কি ভারতে থাকছে বলে আপনার মনে হয়? এবং আপনি মনে রাখবেন, ভারতে আছে ট্যালেন্ট মতো ভালো নাকি বাইরে চলে যাচ্ছে ট্যালেন্ট? লেখাপড়া করার সেন্টার মানে সারা পৃথিবীতেই খুব কম আছে, এবং সবচেয়ে ভালো ট্যালেন্টেড লোকজনকে আপনি দেখবেন একটা ভারতীয় ট্যাগ আছে, মানে সেই স্কুলে গেছে, গুরুমশাইয়ের কাছে পড়েছে, এরকম ছাত্র। কিন্তু সেই ভারতবর্ষ একটা কোনো টেকনোলজিক্যাল এরিয়াতে তার নিজের একটা ইমপ্রিন্ট রাখতে পারছে না। এইটা আমার ধারণা খুব খেয়াল করার মতো আছে। একটা আইআইটিকে আমরা ধরে রাখতে পারিনি যে যারা ইন্ডিজিনাস টেকনোলজি ভারতবর্ষের জন্য নিয়ে আসতে পারে। তারা আত্মনির্ভর ভারতের হলোটা কি, গেলামটা কোথায়, গল্পটা কোথায় গেল? ভাবতে হবে। সুপ্রিয়র কাছে উত্তর পাই কিনা। সুপ্রিয়, কিছু জায়গায় স্যারকে একটু কন্ট্রিবিউট করতে বাধ্য হচ্ছে আর কি। মানে উনি যেটা বলছেন যে একেবারেই কোনো কিছুই 2014 পর থেকে উন্নতি হয়নি, সেই দিকটা আমার মনে হয় নয়। কারণ
লিপিকাদির কথার উত্তরও এটা, এবং স্যারের যে বিষয়টা বলতে চাইছি সেটা হচ্ছে যে 2014 আগে পর্যন্ত আমাদের যদি উন্নতির ক্ষেত্রে দেখতে পারি, মেডিকেল ক্ষেত্রেই যদি আমি সাধারণভাবে বলি, যে 14 আগে যখন মনমোহনজি আমাদেরকে প্রধানমন্ত্রী তো ছেড়ে গেছিলেন, তিনি এত বছর ক্ষমতার কথা নিজে বললেন, 70 বছর ছিলেন, সেখানে 2খানা এইমস তৈরি করতে পেরেছিলেন। আজকে নরেন্দ্র মোদী 2014 থেকে এই 10 থেকে 12 বছরে 20খানা এইমস তৈরি করতে পেরেছেন, পুরোপুরি মোটামুটি এখনও রেডি হয়ে গেছে। আজকে বন্দে ভারত, আমি আগেই বললাম, রেলওয়ে ইলেকট্রিফিকেশনের ক্ষেত্রে 100% ইলেকট্রিফিকেশন ছিল না, সেটা আজকে নরেন্দ্র মোদীর আমলে হয়েছে। কিন্তু সুপ্রিয়, বন্দে ভারতে ফোকাস করতে গিয়ে লোকাল ট্রেন অনাদরে থাকছে না তো? আমি বলছি তো, নিশ্চিত এখানে এটাই বলতে যাচ্ছিলাম যে এখানে সাধারণ মানুষ কয়েকটা প্রশ্ন করেছে, লোকাল ট্রেনের বাড়ানোর কথা, আর হচ্ছে টাইমিংয়ের কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা টাইমিংয়ের কথা। আপনার টাইমিংয়ের কথা আমি এটা মানছি, আমি এটা অস্বীকার করবো না, সবটা যে আমাকে বলতে হবে ব্যাপারটা এরকমও নয়, যেটা বাস্তব সেটা বাস্তব। টাইমিংয়ের দিক থেকে রেলওয়েকে আরও বেশি মানে কনসেন্ট্রেট করা উচিত বলে আমার মনে হয়। তবে হ্যাঁ, আগে যেরকম 9 বগিটাকে উঠিয়ে দেওয়ার একটা দাবি ছিল, সবসময় 9 বগি থাকতো, এখন কিন্তু অ্যাপারেন্টলি আমরা দেখতে পারি 9 বগি প্রায় উঠে গিয়ে এখন 12 বগি আসছে। এবং ট্রেনের সাইজ যদি আপনি দেখেন, ট্রেনের যে মানে বিস্তৃত হয়েছে ট্রেন, এবং মহিলা কামরার বিষয় যেটা একজন বোন এখানে বললেন, সেটাও নিশ্চিতভাবে আমার তরফ থেকে সিএনএর মাধ্যমে যদি এটা আমাদের রেলওয়ে মন্ত্রীর কাছে পৌঁছয়, যে মহিলাদের জন্য আরও বেশি করে রেলওয়ের যে কামরা সেগুলোকে বাড়ানো হোক, তাদের নিরাপত্তার কারণে, যেহেতু এই সরকার নারীদেরকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে সবসময় আমরা একটা পোটেনশিয়ালিটি দেখেছি। তৃতীয় যে বিষয়টা আমি একটা কথা বলতে চাই, যে আত্মনির্ভরের ক্ষেত্রে সবথেকে বড় উদাহরণ যদি আমি বলতে পারি, সেটা হচ্ছে যে করোনার সময় নিজেদের তৈরি করা ভ্যাকসিন 200 কোটি মানুষকে ওই সময় দাঁড়িয়ে, যেখানে প্রত্যেকটা দেশ, আমেরিকার মতো দেশ, তারা নাজেহাল অবস্থায় হয়ে গেছিলো, সেখানে ভারত একটা সুরাহা রাস্তা দেখাতে পেরেছিল, একেবারে কিছু করেনি তা তো নয়। আর সত্যি কথা বলতে, দেখুন স্যার তো পলিটিক্যাল বায়াসনেস হয়ে কথা বলবেন না, আমি এটা বিশ্বাস করি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মুদ্রা লোন যোজনা, মুদ্রা আমি ভ্যাকসিনের কথা, করোনা থেকে আত্মনির্ভরতা এসেছে। না না, আত্মনির্ভর ভারতে না, ভারত তো তৈরি করেছে ভ্যাকসিন। আমি ম্যানুফ্যাকচারের কথা বলছি, আপনি কোথা থেকে করোনা? না না, ম্যানুফ্যাকচার আপনি আমি ম্যানুফ্যাকচারিং এ আমি বলছি যে ভারত এখন কারোর থেকে হেল্প না নিয়ে যখন নিজের ম্যানুফ্যাকচারিংটা ভারত কেন করলো না, এটা আমি জিজ্ঞেস করেছি। দ্বিতীয় যেটা বিষয়, করোনার কথা আমি বলিনি। না না, করোনার ভ্যাকসিনের কথা আমি বলছি, করোনার কথা আমিও বলছি না, ভ্যাকসিনটা ভারতেই তৈরি। আমি তো ম্যানুফ্যাকচারিংয়ের কথা বলছি। আচ্ছা, তো সেটা আপনি কখন স্পেসিফাই করেননি? ম্যানুফ্যাকচারিং এ ভারতবর্ষ এখন এটা বললেন, তাই আমি বললাম। মোদি স্পেসিফাই করেছিল কোনটা? দ্বিতীয় বিষয় যেটা আত্মনির্ভর ভারত মানে হচ্ছে ম্যানুফ্যাকচারিং এ, বলছি আত্মনির্ভর ভারতের ক্ষেত্রে যদি আপনি বলতে চান, তাহলে মুদ্রা লোন যোজনার মাধ্যমে আজকে নিজের এই যে জব ক্রিয়েশনের কথা বারবার বলা হচ্ছে না, কংগ্রেস আমলে এই যে মুদ্রা লোন যোজনার মাধ্যমে আজকে 10 লক্ষ টাকা পর্যন্ত একজন বেকার, তিনি তার নিজের কাজ, নিজের রোজগার তিনি করতে পারেন, সেটাকে এই অর্থবর্ষে বলা হয়েছে 20 লক্ষ টাকা করা হবে। আপনি যদি হেলথ স্কিমের ক্ষেত্রে দেখেন, সেখানে আমাদের আয়ুষ্মান যোজনার মাধ্যমে প্রচুর মানুষ এটা সুবিধা পেয়েছে। পশ্চিমবঙ্গ দুর্ভাগ্যজনক রাজ্যে আমরা বাস করি, সেটা আমরা সেই আওতায় আসিনি, কিন্তু এগুলো পেয়েছে, কোনো কিছুই হয়নি। এটা আমার মনে হয় কোথাও না কোথাও পলিটিক্যাল বায়াসনেস। আচ্ছা, কখনো হয়নি, এটা হয় না। কংগ্রেসের আমলেও তাই হয়েছে। না না না, বলতে না না, কংগ্রেসের কথাটা স্যার, কংগ্রেস যেহেতু কংগ্রেস করেছে, লিপিকা দিয়ে বলেছে কংগ্রেস করেছে, তাহলে 70 বছরের দায়িত্ব, তাহলে 70 বছরে আনএমপ্লয়মেন্টের দায়িত্ব ভারতবর্ষ কিছু নেয়নি, তাহলে 70 বছরে ভারত কিছু এগোয়নি। স্যার আমি বলতে চাইছি, আকাশ থেকে ইকোনমি এসেছে। আপনি কি বলতে চাইছেন যে এই আনএমপ্লয়মেন্টের যে বিষয়টা, সেটা এই 10 বছরই হয়েছে? কেউ বলেনি। আমি কখনো, আমি বলার সময় কখনো বলিনি যে দায় মোদি, কিন্তু আমি বলেছি যে এই সমস্যাটা আপনি বললেন না কিছুই হয়নি, যা ছিল তাই আছে, তাই আমি বলছি। আমি আস্তে আস্তে বলবো, এইটাই 5খানা মেট্রো ছিল, 70 বছরে মেট্রো স্টেশন তৈরি হয়েছিল শহরে, মেট্রো সিটি। আজকে 20টা না 22টা মেট্রো সিটি তৈরি হলো, এই আমলেই তো হয়েছে স্যার। আজকে দিল্লি থেকে কাশ্মীর পর্যন্ত ট্রেন যাত্রা হচ্ছে, কোনদিন ভেবেছিল কংগ্রেস সরকার? অ্যানিমিক মাদার কত হয়েছে জানেন? আপনি টেকনিক্যাল বিষয়, 57%, আপনি একজন ইকোনমিস্ট, 57% অ্যানিমিক মাদার। আপনি একজন সেই দেশে লজ্জা লাগে না মেট্রো চালাতে? কেন লজ্জা লাগবে? একটু থামাই, আমি রতনবাবু এবং সুপ্রিয় প্লিজ দুজনকে একটু অনুরোধ করছি, সুপ্রিয় প্লিজ, রতনবাবু ঠিক। আমি একটু দুজনের অনুমতি
বিরতি নিয়ে প্লিজ এটা আবার ভারতবর্ষের কথা একটু থামাবো একটা বিষয় এখানে একটু উল্লেখ না করলে নয়। এই যে নতুন ভারতের কথা, আত্মনির্ভর ভারতের কথা, এত কিছু বলা হচ্ছে। এক মিনিট রতনবাবু, এক মিনিট। এই যে নতুন ভারতের কথা, আত্মনির্ভর ভারতের কথা এবং নারী মানে কি বলবো, নারী নিরাপত্তায় জোর দেওয়ার কথা, নারী স্বাধীনতার অন্য দিক উন্মোচনের কথা ইত্যাদি বলা হচ্ছে। আমি আজকে একটা বিষয় মানে আমার ব্যক্তিগতভাবে খুব খারাপ লেগেছে এবং যে সময় এই খবর মানে সম্প্রচার করছি আমরা, সেই সময় ঝন্টুদার সঙ্গে কথা হচ্ছিল, ফোন ইন রিয়াকশন নিয়েছিলাম। আমি লিপিকাদির কাছে আসবো, তার আগে আমি একটু বিষয়টা বলবো এবং শোনাবো আপনাদের প্রতিক্রিয়া, যেটা কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে। প্রথমত একজন নারী এবং দ্বিতীয়ত সংবিধানের এমন একটা পদে উনি বসে রয়েছেন যে এই ধরনের মন্তব্য যে কোনো মানুষকেই করা যায় না, ওনাকে তো নয়। কি হয়েছে বিষয়টা যদি একটু স্পষ্ট করে বলি, দ্রৌপদী মুর্মু তার বক্তব্য আজকে আপনারা শুনেছেন, কংগ্রেসের তরফ থেকে এইরকম একটি মন্তব্য সামনে এসেছে, বিশেষ করে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, তারা যে কথা বলেছেন যে এই ধরনের মন্তব্য নাকি বোরিং, ক্লান্ত হয়ে পড়েছেন দ্রৌপদী মুর্মু বক্তব্য রাখতে গিয়ে। এইরকম একটি মন্তব্য রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর কাছ থেকে এসেছে। আমি প্রথমে একটু শোনাই যে বোরিং বলছেন রাহুল গান্ধী এবং টায়ারিং বলছেন সোনিয়া গান্ধী। দেখুন কি বলেছেন এরা। No, the president was getting very tired by the end. Boring. No, the president was getting very tired by the end. Boring. No, the president was getting very tired by the end. এই রকম মন্তব্য করা, সেইটাকে পরবর্তী ক্ষেত্রে যদিও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে এই বিষয়ে কথা বলা হয়েছে, তার একটা রিয়াকশন রয়েছে, আমি শোনাবো। সম্বিত পাত্র তিনি এটার সমালোচনা করেছেন, কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী তার জায়গায় তিনি অনড় রয়েছেন এবং পাল্টা বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছেন। সম্বিত পাত্র এবং প্রিয়াঙ্কা গান্ধী দুজনের বক্তব্য আপনাদের শোনাবো, কিন্তু আমি আবার বলবো যে কিভাবে এই ধরনের মন্তব্য কংগ্রেসের মতো এত বছরের, যেটা ঝন্টুদাও সেই সময় ফোনের রিয়াকশনের সময় বলছিলেন যে এত বছরের একটি ঐতিহ্যশালী রাজনৈতিক দল, তারা এই রকম দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য কিভাবে করতে পারে। একটু শোনাই আপনাদের সম্বিত পাত্র এবং প্রিয়াঙ্কা গান্ধী, দেখুন কি বলবেন। सोनिया जी को अपने इस टिप्पणी के लिए क्षमा याचना महामहिम राष्ट्रपति जी से करनी चाहिए। देश ने महामहिम राष्ट्रपति को सतर्कता के साथ और पूरे ध्यान के साथ सुना है और उसे सराहा भी है, किंतु दुखद है कि थोड़ी देर पहले माननीय सोनिया गांधी जी, जो कि पूर्व अध्यक्षा है कांग्रेस पार्टी की और कांग्रेस पार्टी की सर्वोच्च नेता है, जिस प्रकार का कमेंट उन्होंने महामहिम राष्ट्रपति के लिए किया है वह बिल्कुल उचित नहीं है। उन्होंने कहा कि राष्ट्रपति जी अपने पूरे भाषण में शी वॉज वेरी टायर्ड, वो बहुत थक गई थी एंड व्हाट अ पुअर थिंग। स्पष्ट रूप से हम कहना चाहेंगे कि महामहिम राष्ट्रपति कदाचित बेचारी नहीं हो सकती है। इफ देयर इज वन पुअर थिंग इन इंडियन पॉलिटिक्स, दैट इज राहुल गांधी। जिस खाई में इन्होंने इस देश को डुबोया है, पहले उसके लिए माफी मांगे। My mother is a 78-year-old lady. She simply said that the president must have been tired reading such a long speech. Poor thing. I don't think she fully respects. In fact, she has the utmost respect for her. And I think it's very unfortunate that this kind of thing is twisted. We are both respected people. They are older than us. They are a certain age now, and it's pretty clear that she means no disrespect. আগামীকালের বাজেট বিকশিত কতটা হবে জানি না, তাতে দেশের কতটা বিকাশ হবে জানি না, কিন্তু কংগ্রেস কেন বিকশিত হচ্ছে না, কেন বিকাশ নেই কংগ্রেসের, এটা লিপিকাদির কাছ থেকে জানতে চাই। লিপিকাদি, এই মন্তব্যগুলোকে মানে এগুলো কেন, কি দরকার? কংগ্রেস বিকশিত হচ্ছে না বা এই একটা বিষয়েই সঙ্গে সঙ্গে কংগ্রেস বিকশিত হচ্ছে না, কংগ্রেস খুব খারাপ, কংগ্রেস এই সমস্ত কথা বলে, এটা বলা আমার মনে হয় ঠিক নয়। কারণ পার্লামেন্ট হাউস যখন উদ্বোধন হলো তখন এই বিজেপি সরকারই কিন্তু রাষ্ট্রপতিকে এই মন্তব্যের নিন্দা করেন। আগে সেটা বলুন যে আপনি এই মন্তব্যের নিন্দা করেন। যদি এরকম কোনো মন্তব্য হয়ে থাকে আমি জানি না, এই তো শোনালাম, হ্যাঁ আপনি চাইলে আমি আবার শোনাতে পারি। যদি হয়ে থাকে সেটা নিয়ে আমরা সত্যি কেন কি জন্য বলেছেন, কিভাবে বলেছেন আমি জানি না।
খারাপ লাগছে, সেটা ঠিকই খারাপ লাগছে, কিন্তু রাষ্ট্রপতিজিকে যে মাননীয় রাষ্ট্রপতিজিকে যে খুব সম্মান বিজেপি দেয় তা কিন্তু নয়। আমরা বারবার স্মৃতি ইরানির মুখে দ্রৌপদী এরমভাবে কথা বলতে আমরা শুনেছি। রাহুল গান্ধীকে অ্যাটাক করতে গিয়ে বারবার দ্রৌপদী বলে কথা বলেছেন স্মৃতি ইরানি। সেজন্য বিজেপির কাছ থেকে আমরা শিখবো না, এটা বিজেপির কাছ থেকে শিখবো না। হ্যাঁ, যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সেটা ভুল, কিন্তু বিজেপির কাছ থেকে আমরা না, বিজেপি আপনাদের তো এই কথা তো বলছিও না আমরা, বা বিজেপিও কখনো বলেনি যে এইটা কংগ্রেসকে বিজেপি থেকে শিখতে হবে, এইটা কেউ বলছে না দিদি। সম্বিত পাত্র তো সবসময় রেডি হয়ে থাকেন রাহুলজিকে অ্যাটাক করবার কথা কেউ বলছে না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এইরকম এত বছরের একটি দল, ঐতিহ্যশালী পার্টি, এত পুরনো একটা রাজনৈতিক দল, সেই দলটা এইরকম মন্তব্য করছে। সোনিয়া গান্ধীর মুখ থেকে আসছে সেই মন্তব্য, রাহুল গান্ধীর মুখ থেকে আসছে এই মন্তব্য, এইটা কিভাবে সম্ভব? সুপ্রিয়র উত্তরটা নিয়ে নিই আমি দিদি, 1 মিনিট, সুপ্রিয়র উত্তরটা একটু নিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, আগেও কংগ্রেসের তরফ থেকে আজকে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী বা যারা বলেছেন, এর আগেও কংগ্রেসের তরফ থেকে মণিশঙ্কর আইয়ার, আপনার মনে থাকবে, পাকিস্তানে গিয়ে এই ধরনের মন্তব্য করে এসেছিল, চাওয়ালা থেকে শুরু করে। আর সোনিয়া গান্ধী এর আগেও করেছেন, এটা আজকের প্রথম নয়। মদ কা সদাগর কাকে বলেছিলেন? প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরে নরেন্দ্র মোদীকে। তো এইগুলো অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায়, আমি সমস্ত কংগ্রেস লিডারদেরকে বলবো না এটা, কিন্তু এই মা বেটা এই যে এদের যারা পরিবার, এই পরিবারতন্ত্রের বিরুদ্ধেই আমরা সবসময় বলি। আমরা কংগ্রেসের বিরোধিতা করতেই পারি, কিন্তু এদের হচ্ছে ব্যাপারটা কি বলতো, এদের রাজকীয় ব্যাপার। এরা মনে করেন এদের পরিবার বাদে ট্রাইবাল হোক, এসটি হোক, এসসি হোক, জেনারেল হোক, ব্রাহ্মণ হোক, কেউ এদের ওপরে নয়। যেহেতু এরা জওহরলাল নেহরুর উত্তরসূরি, তাই এরা যা বলবে তাই আমাদেরকে মানতে হবে। এটা হচ্ছে না, আর নরেন্দ্র মোদী সেটাকে ব্রেক করেছে, তার জন্য এদের জ্বলন। তাই জন্য রাষ্ট্রপতি, এবং আপনি মনে রাখবেন অখিল গিরির মন্তব্য আর সোনিয়া গান্ধীর, রাহুল গান্ধীর মন্তব্যের মধ্যে তফাৎ কি আছে? একই তো, ঠিকই আছে। মোদিজি সেভারাল টাইম মাঝে কথা বলেছে, মোদিজি সেভারাল টাইম রাহুলজিকে আজে কথা বলেছে। আমার সময় একদম নেই, আমি বলছি দেখো, আমাদের সংবিধানের 53 1 নম্বর ধারায় কিন্তু রাষ্ট্রপতি তার স্বীয় আসনে কেন্দ্র সরকারের ক্ষমতা নিজের হাতে রেখেছে, অর্থাৎ তিনি তো সংবিধানের মাথায়, অর্থাৎ কেন্দ্রের শাসন ব্যবস্থার দ্বন্দ্বমুণ্ডের উপর পাটটাই কিন্তু কংগ্রেস চালিত সরকারের নেতৃত্বাধীন পলিসির পার্ট হিসাবে কিন্তু ব্রিটিশ পরবর্তী ভারতবর্ষের সংবিধানের এই ক্লজটা এখনো অবিকৃত অবস্থায় আছে। অর্থাৎ শতাব্দী প্রাচীন দলটি নেহেরুর হাত ধরে যে ভারতের স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নের প্রতিকৃত এই সংবিধানের অন্তত এই ক্লজটা এখনো অবিকৃত, যেখানে রাষ্ট্রপতিকে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, এই সংবিধানই কিন্তু পিছড়ে বর্গ প্রান্তিক এই মানুষটিকে সংবিধানের চরম মাথায় বসিয়েছে। আমি এই দুটোকে মাথায় রাখতে হবে। আমি পরিষ্কার আপনাকে বলছি যে আজকে সোনিয়া গান্ধী যে ভাষায় কথা বলেছেন, তিনি যদি কালকে বা একটু পরেই ক্ষমা চেয়ে নেন, আমি জানি না ক্ষমা চেয়েছেন কি না, ওনার হতেই পারে। মানুষ সারাদিনের এত পলিটিশিয়ানরা তো আমাদের মতন নন, তাদের অনেক মাল্টি টাস্ক থাকে, ফলে বলতে পারেন, ভুল হতে পারে। মমতা ব্যানার্জি মাঝে মধ্যেই মুখ দিয়ে বলেন, আবার সেটা রিভার্সও পলিটিশিয়ানরা করে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি না করে থাকেন, অর্থাৎ তিনি যদি তার জায়গায় স্ক্রিপ্ট থাকেন, মনে রাখতে হবে ভারতের সংবিধান 53 1 ধারা, যেটা স্পষ্টত ভায়োলেট করছে ভারতবর্ষের আয়না, অর্থাৎ বিরোধী দলটি, তার কারণ এটা অফিসিয়াল স্টেটমেন্ট কিন্তু তার। দ্বিতীয়, মাথায় রাখতে হবে এই কথাটার 2-3টে অর্থ থাকতে পারে। এক অর্থ, তিনি কি সংবিধানের এই প্রক্রিয়াকরণটাকে চ্যালেঞ্জ করলেন, নাকি তিনি দ্রৌপদী মুর্মুর যোগ্যতা নিয়ে প্রশ্ন করলেন, নাকি তার পদটাকে তিনি স্বীকার করলেন না। এটা কিন্তু মাল্টি কতগুলো অ্যাঙ্গেল উঠে আসতে পারে। উনি ক্ল্যারিফাই করুন, না হলে আইনের প্রভিশনে ওনার বিরুদ্ধে কিন্তু চরম ব্যবস্থা নেওয়ার জায়গা। আমরা বলতে দিন, এটা আছে, আমি কোনো দলের হয়ে বলছি না, সংবিধানে যা আছে আমি সেটা বললাম। এটাই প্রভিশন আছে ভারত সরকারের। মনে রাখবেন, মমতা ব্যানার্জিও অখিল গিরিকে সরিয়ে দিতে বাধ্য হয়েছিল, প্রকাশ্যে ক্ষমা চেয়েছিল। এটা উনি বোঝেন, ওনার পদের গরিমাটা, রাষ্ট্রপতির পদের গরিমাটা, রাষ্ট্রপতি পদের গরিমাটা বোঝার চেষ্টা করুন। পৃথিবীর সবচাইতে বড় গণতন্ত্র, সবচাইতে লেন্দি আর সংবিধানের 53 1 ধারা তাকেই পাওয়ারটা দিয়েছে। এটা বিরোধী নেত্রী হিসাবে তিনি হতে পারেন, তিনি তো ভারতীয়, তিনি তখন ভারতের নাগরিক এবং রেসপন্সিবল পলিটিক্যাল পার্টির, শতাব্দী প্রাচীন পলিটিক্যাল পার্টি, পৃথিবীর অন্যতম প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের মাথায় বসে থেকে তিনি যদি এটা ভুলবশত না জেনে বলে থাকেন, ইমিডিয়েট ক্ষমা চান বা ক্ল্যারিফাই করুন উনি কোন অ্যাঙ্গেলে কথা বলতে চেয়েছেন। একদম।
ফিরে এলাম বিরতির পর, খুব বেশি সময় হাতে নেই, আমি সরাসরি বিশ্বজিৎদার কাছে যাবো। বিশ্বজিৎদা, বিরতিতে যাওয়ার আগে যে ইস্যুটা তুলেছিলাম, আপনার কি মত? প্রথমেই মনে হয় এই ধরনের মন্তব্য যে প্রেক্ষিতেই করুক না কেন সেটা নিন্দনীয়, কারণ আমরা এটা অন্তত জানি তার প্র্যাগম্যাটিক্স বা ডিসকোর্স না জেনেও এই মন্তব্যটা কোয়ালিটেটিভ কমেন্টস কিনা, অর্থাৎ যে দিক থেকে গুণগতভাবে তিনি এই কথা বললেন কিনা, এইটা আমাদের আলোচনার বিষয় হওয়া উচিত। কারণ এখানে তো রাজনীতি নেই, আজকের যে বিষয়টা সেটা রাজনীতি নিরপেক্ষ, যেখানে রাষ্ট্রের কথা, দেশের কথা আছে। সুতরাং আরও একটু সহবত কামনা করা যায়। কেন ওটা করলেন আমি জানি না। এইটা কিন্তু যে প্রশ্ন তুমি পরবর্তীকালে ট্যাগ করে দিলে, দিল্লির যে নির্বাচন, সেখানে একটা পয়েন্ট তুলে দেওয়া হলো বিরোধীদের কাছে, অর্থাৎ কংগ্রেসের বিরোধী যারা আছেন ওখানে, আপ রয়েছে, রয়েছে, বিজেপি রয়েছে, তারা কিন্তু এটাকে কাজে লাগাতে পারে। কারণ যে টোনে, যে অ্যাগ্রেসিভভাবে সন্দীপ বাত্রা বললেন, সুতরাং তার এটা কাজে লাগানো। দ্বিতীয় যে আলোচনাটা অনেকক্ষণ আমরা তর্ক করলাম, সেলফ রিলায়েন্স, আত্মনির্ভর ভারত, এই স্বপ্ন কিন্তু মোদিজি প্রথমে দেখেনি, কংগ্রেস জামানায়। আমরা যখন 5 ইয়ার প্ল্যানিংয়ের কথা বলেছি, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেখানে সেলফ রিলায়েন্সের কথা বলা হয়েছে। আর উৎপাদন ছাড়া বিজ্ঞান প্রযুক্তি এবং মহাকাশ গবেষণা, সেটা কিন্তু ভারত আত্মনির্ভরতার দিকে এগিয়েছে। এইটুকু স্বীকৃতি আমাদের দিতে হবে যে সেখানে ভারতের সরকার যারা গবেষক, যারা বিজ্ঞানী, তাদেরকে উৎসাহিত করেছেন। সুতরাং ভারত আজকে আন্তর্জাতিক ক্ষেত্রে বিজ্ঞান গবেষণায় তার যে উন্নতি হয়েছে, সেটাই সেলফ রিলায়েন্স, সেটা কিন্তু অন্য দেশের উপর নির্ভর করে নয়। বেশ, আমি রতনবাবু আপনার কাছে আরেকবার আসবো। সেটা হচ্ছে যে মানে অনেক, এটা একদম শুরুর দিকে আমার এই প্রশ্নটা করতে ইচ্ছা করছিল আপনার কাছে। সেটা হলো যে এই মানে এত বড় একটা গণতন্ত্রে যখন বাজেটের মতো একটা বড় উৎসব, আমি বলবো এটাকে উৎসব, অনুষ্ঠিত হতে চলেছে, তো তার আগে তো পুরোহিত টুরোহিত কোনোটারই কমতি নেই। বাজারপত্রও ভালোই হবে, পুরোহিতও ভালোই হবে, ফর্দও বড় হবে, এই যোগ্যটাও ভালো হওয়া উচিত। তা সেই যে পুরোহিত যারা, মানে আপনাকে আজকে আমরা পেয়ে সমৃদ্ধ, এইরকমই নির্মলা সীতারামনের চারদিকে যারা রয়েছেন, তারা কি কি মাথায় রেখে বাজেটটা, আমি অন্যবারের কথা বলছি না, আমি এবারের কথাই বলছি, কি কি মাথায় রেখে বাজেটটা করছেন বা করবেন বা করা উচিত বলে আপনার মনে হয়? ইনফ্যাক্ট এটা আমরা নিজেরাও ইকোনমিক রিভিউটা প্রকাশ করার সময় বলে দিয়েছে। আর তাছাড়া ইতিমধ্যে গত 3-4 দিনে বেশ কয়েকটা আর্টিকেলও বেরিয়েছে বাজেটের উপরে, যেগুলোতে এই বাজেটের সমস্যা কি সেগুলো অলরেডি ডিসকাসড। যদি আমাদের জিডিপি গ্রোথ রেটটা 6.3 থেকে 6.8-এর ভেতরে সত্যিই থাকে, আর এখন যে আপনার জিএসটি স্ট্রাকচার আছে সেই অনুযায়ী আমাদের রেভিনিউটা আসে, তাহলে পরে এই বাজেট কিন্তু গভর্নমেন্টের কিছুটা এলবো রুম দিতে পারে ক্যাপিটাল, কি বলে, ক্যাপিটাল খাতে, এটাকে বলে বাংলায় কি বলে, মূলধনী খাত না, মূলধনী খাত, মূলধনী খাতে আরও বেশি বিনিয়োগ করার একটা সুযোগ দিতে পারে। এইবারেই প্রথম আমরা একটা বাজেট পাচ্ছি, করোনা উত্তর পর্যায়ের বাজেট, যে বাজেটটায় রেভিনিউ ডেফিসিটটা আমার মনে হচ্ছে রেভিনিউ সারপ্লাসে টার্ন করে যাবে, ডেফিসিটটা হবে না। যদি 6.3 থেকে 8%, 6.8%-এর মধ্যে গ্রোথ রেটটা থাকে, রেভিনিউ ডেফিসিট না হয়ে যদি রেভিনিউ সারপ্লাস হয়, তাহলে পরে কিন্তু ফিসকাল ডেফিসিটও থাকার কথা না। তবু আমি ধরে নিয়েছি ক্যালকুলেট করে যে 3 থেকে 3.5% ফিসকাল ডেফিসিট এই বাজেট রাখবে, এর বেশি মধ্যে উঠবে না, 4-এ উঠবে বলে আমার মনে হচ্ছে না। সেদিক থেকে দেখলে পরে আপনার বাজেটটা কিন্তু ব্যালেন্সড বাজেটেই দাঁড়াবে, এবং যে টার্গেটগুলো রয়েছে সামনে আমাদের, এই টার্গেটগুলো মিট করার জন্য বাজেটটা যথেষ্টই হবে। কিন্তু আমি তো বলছিলাম কতগুলো ফান্ডামেন্টাল জিনিস, লোকে খেতে পাবে না কেন, লোকে কাজ পাবে না কেন, বা ধরুন অ্যানিমিক মাদার কেন হবে, এগুলোর সাথে আগামীকালের কি বাজেট হবে এটার সঙ্গে সম্পর্ক এক্ষুনি খুঁজে পাবো না। তাতে এটা সম্পর্ক পেতে হলে ওরিয়েন্টেশন অফ দ্য ইকোনমি, এইটাকে নিয়ে কিন্তু আপনাকে আরও গভীরে আলোচনা যেতে হবে। সব হাতে কাজ দরকার, সব মুখে ভাত দরকার। 5টা মেট্রো রেল দেখিয়ে হবে না সেটা। আমার কথাটা বুঝেছেন? এই জায়গাটা আমি খুবই অনড় মনে করি যে আসলে আসে প্রথম মানুষ আসে,
তারপরে মেশিন আসে, যন্ত্রপাতি বা মেট্রো রেল যাই বলুন, সেগুলো তার পরের ব্যাপার, আগের নয়। বেশ, দেখা যাক কালকে কি হয়। আজকে তো সময় শেষ, এখানে শেষ করতে হবে আমাদের অনুষ্ঠান এবং আলোচনা। আগামীকাল সকালবেলা থেকেই এইদিকে আমাদের নজর থাকবে, বিশিষ্টরা থাকবেন। আবারও এটা দেখার বোঝার চেষ্টা বোধহয় হবে যে ভারত আগামী দিনে, অন্তত আগামী একটা বছর কোন জায়গায় নিজেকে নিয়ে যেতে পারছে। যা যা প্রতিশ্রুতি এই বিগত কয়েক বছরে মোদী সরকার রেখেছে সেইগুলো পূরণ, এবং তার পাশাপাশি আগামী এক বছরের জন্য যে দিক নির্দেশ এই সরকারটা করতে চলেছে, কি হয় সেদিকে তো আমাদেরও নজর থাকবে।